রেডিও মিলনের আজকের নিবেদন সুকুমার দে সরকারের কাহিনী নিশাচর। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত, এবং আরও নতুন নতুন গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল রেডিও মিলন 90.4 FM। শুরু হচ্ছে সুকুমার দে সরকারের কাহিনী নিশাচর। সন্ধ্যা তখনও হয়নি, অথচ পৃথিবীর বুকে কালচে ধূসর একটা অন্ধকার ঘনিয়ে এসেছে। বর্ষার ছোঁয়াচে লেগে পৃথিবীর মুখটা যেন একটু গোমড়া আর ভারী হয়েছে। আদিগঙ্গার ওপারে আলিপুর জেলের সবুজ ক্ষেতগুলো চকচক করছে, আর এপারে বস্তির মধ্যে নোংরা কদর্যতা। বস্তির মধ্যে টিনের চালাটার মাঝখানে বেড়া দেওয়া ছোট ছোট ঘর, ঠিক যেন জেলের কুঠুরি। তারই একটা কুঠুরিতে একজন লোক কেরোসিনের ডিবে জ্বালিয়ে একটা একপাতা খবরের কাগজের ওপর ঝুঁকে পড়েছিল। কাগজটা সন্ধ্যার বিশেষ সংখ্যা। EIR-এ ভীষণ ট্রেন দুর্ঘটনা, হতাহত বহু, কলকাতার বিখ্যাত ডিটেকটিভ ইন্সপেক্টর রবীন্দ্রনাথ মুখার্জির অকাল মৃত্যু। পাঠক ট্রেন দুর্ঘটনার বিবরণের দিকটা মোটেই দেখল না। কাগজের যে দিকটায় ইন্সপেক্টর রবীন্দ্রনাথের সংক্ষিপ্ত জীবনী ছিল সেটার ওপরেই ঝুঁকে পড়ল। কলকাতাবাসী রবীন্দ্রনাথের কীর্তিকলাপ কিছু কিছু জানেন। সামান্য দারোগা থেকে তীক্ষ্ণ বুদ্ধি বলে তিনি কলকাতা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের চিফ ইন্সপেক্টরের পদে উন্নীত হন। তার কার্যদক্ষতায় সন্তুষ্ট হয়ে গভর্নমেন্ট এইবারে তাকে রায় সাহেব উপাধিতে ভূষিত করবেন মনস্থ করেছিলেন। ইন্সপেক্টর রবীন্দ্রনাথের জন্য কলকাতা থেকে প্রায় বড় রকমের চুরি ডাকাতি রাহাজানি লোপ পেয়েছিল। সম্প্রতি একটা বড় রকমের ডাকাতি কেসে তিনি নিযুক্ত ছিলেন। প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী জগৎমল শেঠের দোকানের রহস্যময় ডাকাতির কথা কলকাতাবাসী জানেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 38। আমরা তার শোকগ্রস্ত পরিবারকে যাক, একটা আপদ গেল। লোকটার বয়স প্রায় বছর 40। মুখে কয়েকটা কাঠিন্যের রেখা। এইরকম নোংরা দুরবস্থার মধ্যে বাস করলেও তার চালচলন ভাবভঙ্গি দেখে বোঝা যায় যে সে সচ্ছল জীবনযাপনেও অনভ্যস্ত নয়। এসো, খোলা আছে। ঘরে যে ঢুকল সেও প্রায় প্রথম ব্যক্তির সমবয়সী, তবে তার পোশাকের পারিপাট্য খুব ভদ্রতা ছাড়িয়ে একটু অতিরিক্তও বলা চলে। খবরের কাগজটার দিকে একটা দৃষ্টি নিক্ষেপ করে আগন্তুক বলল, কে ধনঞ্জয়, সুখবরটা পেয়ে গেছো দেখছি। হ্যাঁ, দেখছো না, সেই জন্যই তো খালি পায়ে শোক প্রকাশ করছি। হাজার হোক মনিব ছিল, 2 মাস শ্রীঘরও বাস করিয়েছে। ধনঞ্জয় রায় একসময় ইন্সপেক্টর রবীন্দ্রনাথের কেরানি ছিল। ঘুষ নিয়ে কয়েকটা গোপন ঘটনা প্রকাশ করায় তাকে জেলে যেতে হয়। মাসখানেক হলো সে ছাড়া পেয়েছে। গিয়েছিলে ছুঁচো মারতে। আকাঙ্ক্ষা উঁচু হওয়া দরকার, বুঝলে, সামান্য নয়। যাক, তা কি ঠিক করলে? দলে যোগ দেবে? হ্যাঁ, আর তো যোগ দেওয়ার কোনো বাধা দেখছি না। তবে আমি ওসব আসল লুটপাটের মধ্যে নেই। জেলের গোরাদের ওপারটা আমি দেখে এসেছি। আমি আর সেদিকে যেতে চাই না। আমি শুধু খবর সংগ্রহ করে দেব। আসল কাজে তোমাকে পাঠাচ্ছে কে? খুব এক্সপার্ট না হলে আসল কাজে যাকে তাকে আমাদের 1 নম্বর নামায় না। আমাদের দলটা বেশ আশ্চর্যের অর্গানাইজেশন, আর আমাদের 1 নম্বরের মস্তিষ্কটা মিউজিয়ামে সাজিয়ে রাখার উপযুক্ত। 1 নম্বর ছাড়া কেউ কারো নাম এখনো জানে না। যদি কখনো কেউ ধরা পড়ে, সে অন্যদের নাম বলতে পারবে না। দলে সবাই একত্র হয় মুখোশ পরে, আর তাদের পরিচয় নম্বর দিয়ে। কিন্তু তুমি তো আমার পরিচয় জানো। বলছি তো, দলে আমরা ছদ্মবেশে মেলামেশা করি, মুখে নম্বর আঁকা মুখোশ পরে। তখন একত্র হলেও তোমায় আমি চিনব না। দল যখন একসঙ্গে কাজ করে, আচ্ছা, কাজ কখন হয়?
যদিও 1 নম্বরের পরিকল্পনা এবার থেকে দিনেও কাজ হবে, কিন্তু বেশিরভাগটা রাতেই হয়। তাই দলের নামই হলো নিশাচর। আচ্ছা ধরো, যদি দলের কোনো সদস্যকে কেউ ফলো করে গিয়ে পুলিশকে খবর দেয়, মানুষের ব্যক্তিগত শত্রুতাও তো আছে। হয় না বলবো না, একবার হয়েও ছিল। আমাদের 10 নম্বরের একবার ওই কুবুদ্ধি জেগেছিল। পরের দিন হুগলির গঙ্গায় তাকে পুলিশ আবিষ্কার করে। আমাদের এই 1 নম্বরের 1000টা চোখ আর সারা ভারতবর্ষের সমান লম্বা হাত। 1 নম্বরটা কে? সেটা জানতে বোধহয় পুলিশ হাজার হাজার টাকা দিতে প্রস্তুত। 1 নম্বর কে তা কেউ জানে না, দলের কেউই নয়, শুধু বোধহয় 2 নম্বর ছাড়া। তবে 2 নম্বর আর 1 নম্বর এক আত্মা। শুধু ভয় ছিল ওই হতভাগা ইন্সপেক্টর রবিনকে, কিন্তু সে তো এখন ওপরে। কে জানে ওই ট্রেন দুর্ঘটনায় 1 নম্বরের হাত ছিল কিনা। কিন্তু পাওনা কেমন? বিপদটা তো নেহাত কম নয়, কলকাতার চিফ পুলিশদের বিরুদ্ধে লাগা। দলে যে যাই পাক, ভাগ সকলের সমান। শেষ কাজটায় আমি কত পেয়েছিলাম জানো? সংখ্যাটা বেশ মোটা অঙ্কের। ওরে বাস! কিন্তু ধরো, আমি যদি স্পাই হই, আমি যদি সোজা পুলিশে গিয়ে খবর দিই। চেষ্টা করে দেখো কত দূর পৌঁছো। কেন, আমার উপর পাহারা বসেছে নাকি? দল কি কাঁচা কাজ করে ভাবছো? তাছাড়া ধরা গেল তুমি কোনো রকমে আমাদের ফাঁকি দিয়ে পুলিশ নিয়ে এলে, কিন্তু আমাকে তুমি পৃথিবীতে খুঁজে পাবে না। আমার চেহারা তখন বদলে গেছে। আমাদের 15 নম্বর প্লাস্টিক সার্জারিতে এক্সপার্ট। আচ্ছা, তুমি তো দলের অনেক কথা আমায় বললে, এখন তোমাদের দলে যোগ না দেওয়াটা কি আমার পক্ষে নিরাপদ হবে? নিশ্চিন্তে, যদি না তুমি কোনো অপ্রীতিকর কাজ করো। আর যদি আমি রাজি হই? তাহলে 1 বছরেই তুমি লাখপতি। গরিব হওয়াটাই জীবনের সবচেয়ে বড় অপরাধ। আমি যোগ দেব। তাহলে রাত 10টার সময় গ্র্যান্ড হোটেলের সামনে এই কাগজের নম্বরে লেখা যে ট্যাক্সিটা থাকবে তাতে উঠে বসো। কিছু বলতে হবে না, তবে মনে থাকে যেন ট্যাক্সিওয়ালা দলের লোক নয়, সাধারণ ট্যাক্সিওয়ালা। তাকে ভাড়া দিয়ে বলা থাকবে সে তোমায় স্ট্যান্ড রোডে নামিয়ে দেবে। তারপর সেখানে যা ঘটবে চুপ করে মেনে নিও। এখন থেকে বলে রাখবো না। যদিও তোমাকে বিশ্বাসী বলে মনে হচ্ছে, কিন্তু দল তো কোনো রিস্ক নিতে পারে না। এই নাও, এটা তোমার পোশাক পরিচ্ছদের খরচ। গ্র্যান্ড হোটেলের সামনে ট্যাক্সিতে উঠবে, পোশাক পরিচ্ছদ তেমনই হওয়া চাই। তাছাড়া বেশিটা আগাম পাও না, কি বলো? ঠিক। বেলা প্রায় 7টা বাজে। মনোহরবাবু বিছানার মধ্যে আড়মোড়া ভেঙে উঠে বসলেন। সকালটা ভারী একটা স্নিগ্ধ রূপ নিয়ে দেখা দিয়েছে আজ। গত 3 দিন ধরে স্লেটের মতো ধূসর আকাশ আর টিপটিপ বৃষ্টি মানুষের মনকে কেমন যেন দমিয়ে রেখেছিল। সেই এক একাকার কলকাতার রূপ। বড় বড় বাড়িগুলো মাথা নিচু করে ভিজছে। নিরাশার সেই কালো মেঘ আজ যেন কেটে গিয়েছে। হঠাৎ মায়াময় স্নিগ্ধ সোনালি সকাল হেসে উঠেছে। মনোহরবাবু ঘরের জানালা দিয়ে লক্ষ্য করলেন দেবদারু গাছের পাতাগুলো বৃষ্টিস্নাত সতেজ সবুজ। দেবদারু গাছটা ছাড়িয়ে রেল লাইনটা একটা ব্রিজ পার হয়ে বাঁক নিয়েছে। এপারে কলকাতা, আর ওপারে যেন ছেলেবেলায় দেখা ছবির মতো মিলিয়ে যাওয়া গাঁয়ের ছাপ। সমস্ত দিনটা তেজারতির টাকার ঝনঝনানির মধ্যে বসে এই বিশ্রামটুকু মনোহরবাবুর অপরিহার্য। তাই কলকাতার উপকণ্ঠে এই ছোট্ট বাড়িটুকু তিনি করিয়েছেন, আর নাম দিয়েছেন শান্তিনীড়। ঘুম ভাঙলেই জানালা দিয়ে বাইরে তাকিয়ে মনোহরবাবুর মনটা খুশিতে ভরে ওঠে। বয়স প্রায় 40 ছুঁয়েছে, কিন্তু মনোহরবাবুর মনের সতেজতা এখনও অনেককেই আশ্চর্য করে দেবে। এখনও তার মনের রোম্যান্স রঙিন। স্বপ্ন দেখতে তিনি ভালোবাসেন। অদ্ভুত, রঙিন, রহস্যময় সব কল্পনা। আমরা জানি না, কিন্তু জীবনে উচ্চতম দৃঢ় নায়ক, সবল নেতা ইত্যাদি হতে পারেননি বলেই কি তিনি স্বপ্নবিলাসী?
জীবনে যারা ব্যর্থ তারাই তো স্বপ্ন দেখে। দৃঢ় পায়ে যারা এগিয়ে চলেছে, স্বপ্নবিলাসের অবসর তাদের কোথায়? মনোহরবাবুর তেজারতির কারবার, সোনার উপর গয়না বন্ধক রেখে টাকা ধার দেওয়া, চেনাশোনো লোকেদের চটায় টাকা দেওয়া ইত্যাদি তাদের কাজ। বড়বাজারের দত্ত দাস অ্যান্ড কোম্পানি খুব বেশি দিনের কারবার না হলেও মিষ্টি ব্যবহারে এবং সুদের হারের সহজ ব্যবস্থায় ইতিমধ্যেই বেশ নাম করেছে। মনোহর দাসকে দেখে মনে হয় যেন কবি, কিন্তু কাব্য তার অন্য রূপ না পেয়ে টাকার মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে। মনোহরবাবু হলেন টাকার কবি। সাধারণ বাঙালির মতোই উচ্চতা, বয়স প্রায় 40 হলেও অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনো ভারী হয়নি, বরং রোগাই বলা চলে তাকে। দাড়িগোঁফ কামানো, সবসময় একটা চঞ্চল চঞ্চল ভাব তার মধ্যে। অনেকেই সেটাকে নার্ভাসনেস বলে ভুল করে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল মনোহরবাবুর চোখের দৃষ্টি। তার চোখের তারা দুটো ঘন কালো আর অতল, সেখানে মনের গভীরতার শেষ নেই। ওই দৃষ্টি একবার জমে গেলে মনে হয় সে রহস্যের শেষ পাওয়া যাবে না। যদু, আগে বাবু। এত দেরি কেন যদু? 7টা বাজে। নেই বাবা, নে, একটু তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই যে বাবু, চা হয়ে গেছে। আরে, খবরের কাগজটা দিয়েছে? দেখছি বাবু। বয়সের অনুপাতে চা যেমন তার একটা বিলাস, তেমনি চায়ের সঙ্গে খবরের কাগজটুকু পড়াও আর একটা। কিন্তু সেদিন খবরের কাগজের মাঝের পাতাটায় পৌঁছে মনোহরবাবুর মুখ দিয়ে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো। সমস্ত পাতা জুড়ে লেখা বড় বড় হরফগুলোর ওপর তার চোখ আটকে গেল। কলিকাতার বুকে আবার সেই অসম সাহসী ডাকাতি। রহস্যময় দল কারা? পুলিশের সম্পূর্ণ অকৃতকার্যতা। কলিকাতাবাসীরা জানেন যে কিছুদিন যাবৎ একদল অসম সাহসী ডাকাত স্বচ্ছন্দে লুট করিয়া বেড়াইতেছে। প্রথমে জগৎমল শেঠের কাপড়ের দোকান লুট হয়, তারপরে পাট ব্যবসায়ী শ্রীযুক্ত মনীন্দ্রচন্দ্র লাহার সিন্দুক ভাঙা হইয়াছে। পুলিশ কোনো কেসেই কোনো সূত্র আবিষ্কার করিতে পারে নাই। এই দলের কার্যপ্রণালী যেমন আধুনিক তেমনি বিজ্ঞানসম্মত। শ্রীযুক্ত মনীন্দ্রচন্দ্র লাহার ব্যবসায় সর্বদা কাঁচা টাকার প্রয়োজন হইত বলিয়া তিনি সিন্দুকে অনেক টাকা রাখিতেন এবং সেই জন্য সিন্দুকটা অতি আধুনিক বার্গলার প্রুফ করাইয়াছিলেন। বিলাতি কোম্পানি সিন্দুকটা দিয়াছিল, তাহারা বলিয়াছিল সিন্দুকটা সম্পর্কে এটাই শেষ কথা, সম্পূর্ণ অভেদ্য। কিন্তু সকালে অফিসে গিয়া তিনি দেখিলেন যে সিন্দুকের ডালা দলা দলা হইয়া গলিয়া পড়িয়া আছে, টাকা কড়ি সব অন্তর্হিত। এসব কথা আমরা পূর্বেই লিখিয়াছিলাম, কিন্তু গতকাল রাত্রি 9টার সময় প্রসিদ্ধ দেশি অলঙ্কার ব্যবসায়ী হীরালাল খেত্রীর দোকানে যে কাণ্ড হইয়াছে তাহা আমাদের কল্পনাকেও হার মানাইয়াছে। খেত্রী মহাশয় দোকান বন্ধ করিয়া যাওয়ার জোগাড় করিতেছেন, এমন সময় 4 জন লোক পিস্তল লইয়া তাহার দোকানে প্রবেশ করিয়া সর্বস্ব লুট করিয়া চলিয়া যায়। তাহার দারোয়ান বাধা দিতে গিয়া মারাত্মক আহত হইয়াছে। আততায়ীদের পিস্তলে সাইলেন্সার লাগানো ছিল এবং তাহারা প্রমাণ করিয়া দিয়াছে যে হত্যা করিতেও তাহারা কুণ্ঠিত নয়। কলিকাতা শহরের হইল কি? যদু, যদু। আগে বাবু। শোন, আমাদের পাশের দোকানে কালকে লুট হয়েছে, আমি এক্ষুনি দোকানে চললাম। আচ্ছা বাবু। আরে বাবারে, কি অবস্থা! সেই অদ্ভুত ভয়ঙ্কর দল।
6টা বেজে গেল, আরও একটা দিন মাটি। দিনটা শুরু হয়েছিল চমৎকার। 3 দিন বৃষ্টির পর একটা রৌদ্রোজ্জ্বল দিন, তার ওপর মোহনবাগানের খেলা, সব ফসকে গেল। লেজারের ওপর ঝুঁকে পড়ে কথাগুলো ভাবছিল সুরজিৎ। বাইরের পৃথিবী কর্মক্লান্ত দেহ শিথিল করে দিয়ে শ্রান্তির নিঃশ্বাস ফেলছে। পৃথিবীর রং বদলাচ্ছে, আর সে এখনো অন্ধকার ঘরের মধ্যে খাতার ওপর ঝুঁকে পড়ে আছে। এখনো হিসেব মেলেনি। টাকার রাশি আটকে আছে তার জন্য, রিজার্ভ ব্যাংকে যেতে পারছে না। সমস্ত দেহটা তার ব্যায়ামের অভাবে আড়ষ্ট। চাকরি নেওয়া থেকে বিকেলের মুখ সে দেখেনি। আশেপাশের ডেস্কগুলো মাঝে মাঝে খালি, কেরানিরা সব বাড়ি গেছে, কিন্তু সুরজিৎ তখনও বন্দী সংখ্যার রাশির মাঝখানে। তার মাথায় আর কিছু ঢুকছে না। কিন্তু চাকরির মায়া, জীবনের অন্ন সংগ্রহের প্রচণ্ড সমস্যা, বাবা মারা যাওয়ার পর থেকে বিধবা মা আর অবিবাহিতা ভগ্নির ভার তারই ওপরে। খোলা হাওয়া তাকে বাদ দিয়ে এড়িয়ে চলে। কামরা থেকে বেরিয়ে এসে ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংকের অ্যাকাউন্টেন্ট মিস্টার দালাল হাঁক দিলেন, বোস, তুমি শেষ করেছো? না স্যার, আর একটু। আরে বোঝার চেষ্টা করো, সারা রাত তোমার জন্য আমরা বসে থাকতে পারি না। এখনো টাকা রিজার্ভ ব্যাংকে যায়নি? মিস্টার বোস এখনো শেষ করেনি স্যার। ফায়ার হিম, অকেজো লোক দিয়ে আমাদের চলবে না। ম্যানেজারের কথায় সুরজিৎ যেন জমে গেল। বিধবা মা আর অবিবাহিতা বোন, অন্নহীন জীবনের সেই প্রচণ্ড যুদ্ধ। এই এই, কি চাই তোমার? লোকটা ঘুরে দাঁড়ালো। চোখের ওপর তার একটা কালো মুখোশ, হাতে একটা দোনলা উদ্যত পিস্তল। আর একটিও কথা নয়, হাত তুলে ফেলুন। দেখতে দেখতে বিদ্যুতের মতো 6টা লোক নিঃশব্দে ঘরে ঢুকে এলো। ম্যানেজারের হাতটা অ্যাকাউন্টেন্টের ডেস্কের টেলিফোনের ওপর নিঃশব্দে নেমে আসছিল। ঠিক তখনই একটা সামান্য শব্দ হলো, আর ম্যানেজার সঙ্গে সঙ্গে হাতটা চেপে ধরে বসে পড়লেন। কেউ নড়বেন না, প্রাণের মায়া থাকতে কোনো চালাকি নয়। দুটো লোক নিঃশব্দে ব্যাংকের ভল্টের মধ্যে ঢুকে গেল। 10 মিনিট পরেই আবার বেরিয়ে এলো তারা। ধর, বেশি কিছু নেই, 1010 মাত্র। কত ব্যালেন্স আজ? হিসাব মিলছে না। ব্যালেন্স কত? ওই 5 আনা 4 পাইয়ের তফাৎ। আমি অ্যালফা বিটা গামা সমস্ত আকাশে অসংখ্য ফুলঝুরি। পৃথিবীটা জট পাকিয়ে গেছে। গোলমালের মধ্যে কোথা থেকে আবার একটা তীব্র শীষের শব্দ এলো। তারপর কিছুক্ষণ নিস্তব্ধতা। হ্যালো 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 হ্যালো, অ্যাম্বুলেন্স, পুলিশ পুলিশ, খুন খুন। টেলিফোনের তারটা কাটা। আরে বোস, তুমি ঠিক আছো? একদম, কিন্তু দারোয়ানগুলো কোথায়? আর এরা কোন দল বুঝছেন তো মিস্টার গাফ? হ্যাঁ, পড়েছি কাগজে, কিন্তু আমাদের এখনই পুলিশে খবর দেওয়া দরকার। ব্যবস্থা করছি, কিন্তু আমার মনে হয় বড্ড দেরি হয়ে গেছে। হল থেকে বেরিয়ে এসে তারা দেখল সামনে যে ঘরটায় দুজন দারোয়ান বন্দুক কাঁধে পাহারা দেয়, সেই ঘরটায় তালা মারা। শ্যাম সিং, আমাদের বেঁধে দিয়েছে হুজুর। তালা ভেঙে তাদের খুলে দিয়ে অ্যাকাউন্টেন্টের সঙ্গে ম্যানেজারের গাড়িতে সোজা লালবাজারে পাঠানো হলো পুলিশকে খবর দিতে। ভেতরে এসে ম্যানেজার বললেন, দুজনে একসঙ্গে তোমাকে ফায়ার করেছিল, বাঁচলে কি করে? লেজারটা ডাকাতটার মুখের ওপর একঘা মেরেই আমি সঙ্গে সঙ্গে কাউন্টারের নিচে ঢুকে পড়ি। আপনারও তো হাতে লেগেছে। ও সামান্য একটু ঘষে গেছে মাত্র, কিন্তু তোমার সাহস আছে বোস। দেখতে দেখতে আধ ঘন্টার মধ্যে পুলিশ ব্যাংকটা ঘিরে ফেলল এবং ব্যাংক ডাকাতির খবরটা দ্রুত ছড়িয়ে গেল হাওয়ায়। ইন্সপেক্টর সুশীল মুখার্জি জিজ্ঞেস করলেন, আপনারা? আমি ব্যাংকের ম্যানেজার, আর ও এখানকার কর্মচারী সুরজিৎ বোস।
ও, আপনি মিস্টার গাফ? আচ্ছা, এই দলটা এদেশীয় না ইউরোপিয়ান? আপনারা জানেন না? না, কারণ এতদিন রাতেই ওরা কাজ ছেড়েছে। এত বড় বুকের পাটা এই প্রথম। প্রকাশ্য দিবালোকে কলকাতায় এমন ঘটনা তো কল্পনাই করা যায় না। তারাও ওটাই জানতো। কেউ এটা কল্পনা করতে পারবে না বলেই তারা এটা প্ল্যান করেছে। আমি জানতে চাই পুলিশ এই বিষয়ে কি করবে। মিস্টার গাফ, বুঝতেই পারছেন এর পেছনে ব্রেন আছে, প্ল্যানিং আছে। সাধারণ ডাকাতের পক্ষে এরকম একটা ব্যাপার অর্গানাইজ করা সম্ভব নয়। পুলিশ ডিপার্টমেন্টও বসে নেই, কিন্তু এটা একটা জটিল অপরাধ, সমাধান করতে সময় লাগে। হ্যাঁ হ্যাঁ, সময় যাক আর নিরপরাধ লোকের সর্বনাশ হতে থাকুক। কলকাতা দেখছি নিউ ইয়র্ক হয়ে উঠল। আপনি একটু সাহায্য করুন মিস্টার গাফ, আমাদের যতদূর সাধ্য করব। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ডাকাতগুলো কোন দেশি? ইন্ডিয়ান। মিস্টার বোস, আপনি একটা লোককে লেজার দিয়ে মেরেছিলেন বললেন না? তারপর সেই লোকটি কি করলো? আমি দেখিনি। আপনি কি করছিলেন? আমি তখন কাউন্টারের নিচে বুলেটের হাত থেকে প্রাণ বাঁচাচ্ছি। বোস লেজার দিয়ে লোকটার মুখে মারতেই লোকটা ঘুরে পড়ে গেল। তার নাক দিয়ে গলগল করে রক্ত বেরোচ্ছিল, আর অন্য লোকগুলো আমাদের দিকে পিস্তল পয়েন্ট করে তাকে কাঁধে তুলে নিয়ে বেরিয়ে গেল। ইন্সপেক্টর তাদের জবানবন্দি লিখে বাইরে এলেন। বাইরে পিঁপড়ের মতো ভিড় জমে গেছে। ইন্ডিয়া ইউনিয়ন ব্যাংকের সামনে এক দল পুলিশ দাঁড়িয়ে। যদিও অফিস মহল তখন সব খালি হয়ে গেছে, তবু দু একটা প্রকাণ্ড প্রকাণ্ড দৈত্যের মতো বাড়ির এক একটা রহস্যময় কুঠুরিতে মৃদু আলোর আভাস। ইন্সপেক্টর আশেপাশের অফিসের দারোয়ানদের কাছে প্রশ্ন করে জানলেন যে ব্যাংক থেকে যথারীতি যেমন ব্যাংকের গাড়ি যায়, রাইফেলে কিরিচ লাগানো বন্দুক হাতে দারোয়ান সমেত, সেদিনও ঠিক তেমনই গেছে। কিন্তু দারোয়ানরা তো তালাবন্দি ছিল, আর পিস্তল হাতে দুটো লোক তো তাদের পাহারা দিচ্ছিল। এরা সাধারণ ডাকাত নয় মিস্টার বোস, নিজের লোককে দারোয়ান সাজিয়ে নিয়ে এসেছিল। কিন্তু একটা আহত লোককে তারা নিয়ে গেল আর কেউ দেখলো না। ব্যাংকের সামনে হাজার হাজার গাড়ি আসে, কি আর লক্ষ্য রাখে বলুন তো? প্রতিদিনের কাজ। গাড়ির নম্বর কেউ দেখেনি? দেখেছে, ম্যানেজারের নিজের গাড়ি। আমি জানতে চাই এই বদমাইশদের সম্বন্ধে পুলিশ কি করবে। যতদূর সাধ্য মিস্টার গাফ, যতদূর সাধ্য। দেখতে দেখতে ট্রামের আর বাসের মোড়গুলোয় খবরের কাগজের হকারদের চিৎকারে কান পাতা অসম্ভব হয়ে উঠল। প্রকাশ্য দিবালোকে কলকাতার বুকে অসম সাহসী ডাকাতি, ইন্ডিয়ান ইউনিয়ন ব্যাংক লুট। খবরের কাগজে মিস্টার গাফ আর সুরজিতের ছবি ছাপা হলো। বড় বড় হরফে সুরজিতের ডাকাত দলপতিকে আক্রমণের কাহিনীও ছাপা হলো। এক রাত্রেই সুরজিৎ হয়ে গেল বিখ্যাত। সেই দিন রাত্রে সুরজিৎ যখন বাড়ি ফিরল, তার মা বললেন, সুরো, একজন তোকে ডাকতে এসেছিল। আমাকে? কে? নাম কি? নাম তো বললো না, খোঁজ নিচ্ছিল তোর সম্বন্ধে। কি চায়? কিছু বলে গেছে? বলেনি, একটা চিঠি দিয়ে গেছে। কই দেখি। এই এই যে। ওয়ার্নিং, সাবধান, এই ব্যাপার থেকে দূরে থাকো, তুমি আমাদের নজরে আছো, নিশাচর। প্রশস্ত একটা হল ঘর, ঘরে একটা সবুজ বাতি জ্বলছে। ঘরটা থেকে নিচে তাকালে একদিকে মহানগরীর আলোকমালার রহস্য, আর অন্যদিকে ঘন সঙ্গবদ্ধ পিঁপড়ের শহর। ঘরের মধ্যে একটা কাউচ, তাতে অর্ধশায়িতভাবে একটা লোক পড়েছিল। তার নাকে একটা রুমাল চাপা। লোকটার গড়ন অত্যন্ত সাধারণ, সাধারণ বাঙালির মতোই তার উচ্চতা, শরীর শিথিল। ঘরের মাঝখানে একটা টেবিল, টেবিলের ধারে ধারে অনেকগুলো চেয়ার পাতা। চেয়ারগুলোর একটাও খালি নেই। ঘরে প্রায় সর্বসমেত জনাকুড়ি লোক, কিন্তু একজনকেও চেনার উপায় নেই। প্রত্যেকেরই চোখের ওপর একটা করে কালো মুখোশ। প্রত্যেকেই স্থির হয়ে বসেছিল।
একজন মুখোশ পরা পরিচারক প্রত্যেকের সামনে এক পেয়ালা করে চা রেখে গেল। সিগারেট আর চুরুট টেবিলের ওপরই রাখা ছিল। কাউচের ওপর থেকে লোকটা ডাকলো, 10 নম্বর। পরিচারক শশব্যস্ত হয়ে তার কাছে এসে দাঁড়ালো। আমার তামাক। হুজুর, আব্বাসের দোকান বন্ধ ছিল, তার ওখানে ছাড়া তো অম্বুরিয়ার কড়া মেশানো তামাক কোথাও পাওয়া যায় না। 3 নম্বর। 10 নম্বর। তুমি কতদিন দলে ঢুকেছ? 3 মাস হুজুর। এখনো জানো না যে 1 নম্বরের মুখের কথাই আইন? দোকান বন্ধ ছিল তো ভেঙে আনোনি কেন? আমি 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 আবার কি? যাও যাও, নিয়ে এসো আজকের সংকেত বিশ্বাস। ধন্যবাদ। 3 নম্বর। 1 নম্বরের কাউচের পাশে একটা লাল বাতি জ্বলে উঠল। বাইরে থেকে শোনা গেল, বিশ্বাস। 1 নম্বর কাউচের পাশে একটা বোতাম টিপল। দরজাটা খুলে গেল আর একজন মুখোশ পরা লোক ঢুকল ঘরের মধ্যে। তার মুখোশের ওপর 2 আঁকা। কি খবর 2 নম্বর? নাকটা কেমন আছে? একটু যন্ত্রণা হচ্ছে, কিন্তু 15 নম্বর ড্রেস করে দিয়েছে। 15 নম্বর আমাদের একজন এক্সপার্ট সার্জন। তুমি চিঠিটা দিয়ে এসেছো? হ্যাঁ। খবর নিয়ে কি জানলে? অত্যন্ত সাধারণ লোক, বাপ নেই, বিধবা মা আর এক অবিবাহিতা বোন আছে, ব্যাংকের ক্যাশিয়ার, নিতান্ত সাধারণ লোক, ভয় নেই। সাধারণ লোককে সবচেয়ে বেশি ভয় 2 নম্বর। পুলিশের কার্যকলাপ আমাদের জানা আছে, সাধারণ লোক কি করে বসে তার ঠিকানা নেই। এই আমরাও তো সব সাধারণ লোক বলেই পুলিশ আজও আমাদের ঠিকানা পায়নি। ঠিক, কিন্তু ব্যাংকের সেই ক্যাশিয়ারটার উপর আমাদের রাগ কিসের? রাগ নেই, আমাদের 1 নম্বরকে যে আঘাত করে তাকে আমরা ছেড়ে দেব? সমস্ত দলটার মাথা কে? 1 নম্বর না থাকলে আজ আপনারা সকলে জেলের গারদের পেছনে বিশ্রাম করতেন। ভদ্র মহোদয়গণ, আজ আমরা আর একটা কাজে কৃতকার্য হয়েছি। যদিও আমাদের আশানুরূপ অর্থ সংগ্রহ হয়নি, এবং সেটা ওই ক্যাশিয়ারটার জন্য। তার নাম? আমরা তাকে পৃথিবী থেকে ভালো জায়গায় পাঠিয়ে দেব। আমাদের দলে কেউ কারো নাম জিজ্ঞেস করে না। নাম এখানে পবিত্র। নাম জানা মানেই জেলের দরজাকে এগিয়ে আনা। নাম জানলেই আপনারা পরস্পরকে সন্দেহ করবেন। তাছাড়া 1 নম্বর অর্থাৎ আমি এবং 2 নম্বর ছাড়া এ দলের সকলেই সমান। এখানে উঁচু নিচু পদ নেই। যদি আপনারা নাম জানতেন এবং ধরুন আপনাদের একজন কেউ উচ্চ পদস্থ কর্মচারী, তিনি হয়তো দেখতেন তার তুলনায় ক্ষুদ্রতম কেরানিও দলে তার সমান হয়ে এসে দাঁড়িয়েছে। সেই জন্য দলে একমাত্র আমি ছাড়া নাম কেউ জানে না। আর সেই ক্যাশিয়ারটার কথা ভাববেন না, তার ব্যবস্থা হয়ে যাবে। যাক, আজ আপনাদের সেজন্য এখানে ডাকা হয়নি। আজ আমাদের আর একটা অভিযান কৃতকার্য হয়েছে, তার যথারীতি ভাগের জন্যই আপনাদের ডাকা। যদিও আমরা মাত্র 7 জন গিয়েছিলাম, তবু অংশ সকলেই পাবে। 1 নম্বরের কাউচের পাশের আলোটা হঠাৎ আবার জ্বলে উঠল। বিশ্বাস। দরজা খুলে গেল। 10 নম্বর তামাক নিয়ে এসেছে 1 নম্বরের জন্য। দত্তদাস অ্যান্ড কোম্পানির দোকানে লোহার সিন্দুকের তালা বন্ধ করতে করতে মনোহরবাবু বলছিলেন, দেখেছ হরনাথ, কলকাতা কি হয়ে উঠল? এসব মোটা মোটা তালা চাবি লাগিয়েও যে স্বস্তি নেই, কখন যে কি হয়। তুমি বাড়ি ভীতু মনোহর, এত লোকালয়ের মধ্যে কি ডাকাতে কিছু করতে পারে? মনোহরবাবুর অংশীদার হরনাথ দত্ত প্রায় তাঁরই সমবয়সী, তবে চেহারায় একটা উগ্রতা আছে। মনোহরবাবুর মতো নম্র নয়। তাছাড়া হরনাথের বাবুগিরিরও খুব শখ এখন।
তার চুলের ধারগুলোয় সাদার ছোপ যত লাগছে, আদ্যির পাঞ্জাবি উড়নি ততই পাতলা হচ্ছে। আর তার প্রধান গর্ব বুকের ওপর পাতলা সরু বিশেষ কারুকার্য করা সোনার ঘড়ির চেনটা। দেখো, হীরালাল ক্ষেত্রের ওখানেও তো লোকালয় কম নয়, আর আজকের ব্যাংক লুটে তো আমি স্তম্ভিত হয়ে গেছি। আমার ভয় করছে হরনাথ, সাধারণ লোকের অনেক সোনাদানা আমার কাছে গচ্ছিত রয়েছে, একবার গেলে একেবারে পথে বসবো আমরা। আমি থাকতে তুমি পথে বসবে না মনোহর, আমি দুটি খেতে পেলে তুমিও পাবে, আর তুমি ডুবলে আমিও ডুববো। তবু ভয় করে, আমার বড় ভয় করে গো। ভারী নার্ভাস তুমি, বুঝলে তো। নাও নাও নাও, নতুন বড় বড় তালাগুলো লাগিয়েছো? লোহার কোলাপসিবল গেটটায় গোটা পাঁচেক ভারী ভারী তালা লাগিয়ে তারা পথে নেমে এলেন। রাত প্রায় 10টা। একটা পুলিশ খৈনি ডলতে ডলতে লাঠি হাতে আসছিল। এই তো এখানে পুলিশ পাহারা দেবে সারা রাত। কিন্তু পুলিশের উপর বিশ্বাস কমে আসছে হরু। পরদিন সকালে সুরজিৎ ব্যাংকে এসে যথারীতি পরিচিত ডেস্কটায় বসতে যাচ্ছে, এমন সময় কামরা থেকে ম্যানেজার বেরিয়ে এলেন। বস, শুনে যাও, আমরা একজন নতুন ক্যাশিয়ার ঠিক করেছি। আজ থেকে তুমি আর ওখানে বসবে না। কিন্তু তুমি সংখ্যায় বড় কাঁচা, কিন্তু তুমি একজন সাহসী লোক। ব্যাংক একজন প্রাইভেট গার্ড নিযুক্ত করতে চায়। তোমার সাহস আছে, বুদ্ধি আছে, শক্তিও কম বলে মনে হয় না। তোমাকে একটা চান্স দিয়ে দেখতে পারি, তুমি যা মাইনে পেতে তার ডাবল পাবে। কি আপত্তি আছে নাকি কোনো? না, কিন্তু এরই মধ্যে আমি ওই দলের চিহ্নিত লোক হয়ে গেছি। কীরকম? এই চিঠিটা দেখুন। টাইপ করা দেখছি। ভাষাটা কি? বাংলা। বাংলায় টাইপ করা চিঠি দেয় দলটা, সবই তো খুব সায়েন্টিফিক দেখছি। কিন্তু মিস্টার গাফ, প্রত্যেক অপরাধীর প্রধান ভুল কি জানেন? অতিরিক্ত আত্মবিশ্বাস। কি লিখেছে? আমাকে সাবধান করে দিয়েছে ওদের নিয়ে যেন মাথা না ঘামাই। তোমাকে? হ্যাঁ, আর সেটাই একটু আশ্চর্য, তাই নয় কি? তবে তুমি তো তাদের দলপতিকে আক্রমণ করেছিলে, সেই জন্যই হতে পারে। আপাত দৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু আমি একজন পাতি ক্যাশিয়ার। উত্তেজনার মুখে একটা কিছু করে ফেললেও আমাকে ওয়ার্নিং দেবার কোনো মানে হয় না। আর একটা বিষয় লক্ষ্য করেছেন, কালই আমাদের অফিসে সব থেকে কম লোক ছিল, আর কালই তারা আক্রমণ করেছে। খবর পেল কি করে? হ্যাঁ, তার মানে আমার ধারণা অফিসের কারোর কাছে ওরা খবর পেয়েছিল, এবং সেই জন্য আমার ওপর লক্ষ্য। মানে আমার অফিসের লোক? তাই তো বলছি মিস্টার গাফ, অতিরিক্ত আত্মবিশ্বাস। প্রথমত আমাকে সাবধান না করলে এ সমস্ত হয়তো আমার মাথাতেই আসতো না, আর দ্বিতীয়ত এই চিঠি। চিঠিতে কি? চিঠিটা টাইপরাইটারে ছাপা। টাইপরাইটার ট্রেস করা অসম্ভব নয়, বিশেষত বাংলা টাইপরাইটার। সাবাস সাবাস, তুমি একজন বুদ্ধিমান মানুষ। হ্যাঁ, তাহলে চিঠিটা প্রথমে পুলিশে দিয়ে এসো, যাও। হ্যাঁ, আর একটা কথা মিস্টার গাফ, আমি যে গার্ড হিসেবে নিযুক্ত হয়েছি এটা এখন সকলের কাছে গোপন রাখবেন। সন্ধেবেলা রিজার্ভ ব্যাংকে 4 জন বন্দুক হাতে পাহারাদার সহ ক্যাশ জমা দিয়ে সুরজিৎ গাড়িটা ছেড়ে দিল। একটা কাজ সেরে সে ব্যাংকে ফিরবে। ব্যাংকের প্রধান দরজা বন্ধ হয়ে গেলে তার বাইরে যে ঘরখানা আছে সেটাতে তার রাতের আস্তানা হয়েছে। সুরজিৎ ভাবল তার কাজটুকু সে হেঁটেই সেরে নেবে, একটু ব্যায়ামেরও দরকার। প্রথমে সে বেঙ্গল টেলিফোন কর্পোরেশনের বড় সাহেবের সঙ্গে দেখা করল। কিছুক্ষণ কথা হলো সাহেবের সঙ্গে। সাহেব জিজ্ঞেস করলেন, আপনার ম্যানেজারের পারমিশনটা কোথায়? এই যে চিঠি। ঠিক আছে, আপনি তাহলে আমাদের কি করতে বলছেন? আপনাকে শুধু জানিয়ে গেলাম, বাকিটা আমি নিজেই করে নিতে পারবো। অলরাইট, আপনি এমনভাবে টেলিফোনটা ট্যাপ করাতে চান যাতে কেউ জানতে না পারে, এই তো? হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাকে খানিকটা স্পেশাল তার দিচ্ছি যা সহজে কারো নজরে আসবে না। আর গার্ড রুমের সঙ্গে লালবাজারের বেলপুশটা কানেক্ট করা আছে পায়ের কাছে, ওটা একটু দেখে নেবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। সুরজিৎ বেরিয়ে আসে, আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও শুরু হয়।
বৃষ্টি থেকে বাঁচতে সুরজিৎ এক ছুটে একটা বারান্দার নিচে আশ্রয় নিল। হঠাৎ বৃষ্টি আসায় দেখতে দেখতে শুকনো বারান্দার তলাটা মানুষে ভরে উঠল। বৃষ্টি থেকে সবাই মাথা বাঁচাতে ব্যস্ত। জায়গাটা দেখতে দেখতে বাংলা ছবির 4.5 আনার টিকিট ঘরেরও অধম হয়ে উঠল। একটু সরুন না মশাই। কোথায় সরবো? না সরেন তো ঠেলে জায়গা করে নিতে হবে। প্রথম এবং দ্বিতীয় বক্তার মধ্যে মুহূর্তের মধ্যে হাতাহাতি হয়ে ওঠার জোগাড়। তাদের থামাতে গিয়ে হট্টগোল পাকিয়ে ওঠে। সুরজিৎ একপাশে দাঁড়িয়ে ভাবছিল, এই নাকি আমাদের নাগরিক জ্ঞান। কেউ কারো ছোঁয়া সহ্য করবে না, কারো এতটুকু ত্যাগ নেই। একবার ছাগলের মতো সবাই গুঁতোগুঁতি করতে চায়। পালান, যান এখান থেকে শিগগির যান। কে বলল? চমকে মাথা ফেরালো সুরজিৎ। আর তখনই তার কানের পাশ দিয়ে হুশ করে কি যেন একটা বেরিয়ে গেল। সঙ্গে সঙ্গে সুরজিৎ ভিড়ের মধ্যে ডুব মারল এবং পর মুহূর্তে এক লাফে সামনের চলন্ত ট্যাক্সিখানায় ঝাঁপিয়ে উঠে বসল। রকমাত 5 रुपए बख्शिश। ট্যাক্সির মধ্যে থেকে একটা হাত কম্পিত হস্তে কিন্তু দৃঢ় মুষ্টিতে সুরজিতের হাতখানা চেপে ধরল। চালাও। বৃষ্টির পর্দা ভেদ করে ট্যাক্সি ঝড়ের মতো ছুটে চলল। এবার ট্যাক্সির যাত্রীকে লক্ষ্য করার সময় পেল সুরজিৎ। আরে মিস্টার দালাল, ব্যাপার কি বস? কি একজন ভিড়ের মধ্যে আমাকে গুলি করেছিল। কি সর্বনাশ! হ্যাঁ হ্যাঁ, ওই দেখুন আর একটা গাড়ি আমাদের অনুসরণ করছে। হ্যাঁ হ্যাঁ, শুয়ে পড়ুন মিস্টার দালাল। কথাটা বলার সঙ্গে সঙ্গে ট্যাক্সির ডান দিকে একটা প্রচন্ড ধাক্কা লাগলো। ট্যাক্সিটা ঘুরে ফুটপাতে লেগে কাত হয়ে গেল। এক মুহূর্ত সুরজিৎ চোখ বুজেছিল। চোখ খুলে দেখল সামনে একটা ট্যাক্সি ঝড়ের মতো বেরিয়ে যাচ্ছে, আর তার পাশে তাদের অ্যাকাউন্টেন্ট মিস্টার দালাল অদৃশ্য হয়ে গেছেন। साला सुअर का बच्चा, रास्ता तेरा बाप ने बनाया का? গাড়ির নম্বরটা নিয়েছো ড্রাইভার? हाँ साहब। কত? ট্যাক্সিওয়ালা নম্বরটা বলল। শালা, ব্যাংক ম্যানেজারের গাড়ির নম্বর। আমার সঙ্গে যে সাহেব ছিল সে কোথায় গেল? मालूम नहीं साहब। মালুম নেই মানে কি? গাড়ি চালাচ্ছ আর এদিকে সাওয়ারি ভাগ গিয়া। কিন্তু তার ভয় অহেতুক। একটু দূরেই তাদের অ্যাকাউন্টেন্টের লম্বা চেহারাটা দেখা গেল। ছুটতে ছুটতে আসছেন ভদ্রলোক। তখন ট্যাক্সিটার আশেপাশে প্রচণ্ড বৃষ্টি সত্ত্বেও লোক জমতে শুরু করেছে। বস, তুমি ঠিক আছো তো? চোট লাগেনি তো? না। আপনি? ঠিক আছে। কোথায় গিয়েছিলেন? লালবাজারে টেলিফোন করে এলাম। অন্ধকার ঘরটায় ইজি চেয়ারে সুরজিৎ গা এলিয়ে বসেছিল। ওপাশ থেকে রাম ভজনের সুর ভেসে আসছে। ব্যাংকের দরজা জানালায় আগাগোড়া বার্গলার অ্যালার্ম লাগিয়ে সুরজিৎ এখন খানিকটা নিশ্চিন্ত। সে চোখ বুজে সন্ধ্যার ঘটনাটার কথা ভাবছিল। ওই ভিড়ের মধ্যে আমাকে কে পালাতে বলল? আমার উপরই বা এই দলটা রাগ কিসের? ওয়ার্নিং দেওয়া, আক্রমণ করা, এসবের মানে কি? আর হত্যা করাই যদি উদ্দেশ্য থাকে তাহলে তখন সাবধান করলো কে? অথচ আমাদের ট্যাক্সিটা ধাক্কা দিয়ে আততায়ী পালিয়ে গেল কেন? তখন তো স্বচ্ছন্দে গুলি করতে পারত, কিন্তু তা করলো না কেন? ভাগ্যে সেই সময় মিস্টার দালালের গাড়িটা যাচ্ছিল। আচ্ছা, ওই মুহূর্তে ওনার সঙ্গে যোগাযোগটা কি নিছক অ্যাক্সিডেন্ট? আলগাভাবে উঠে বসে রিসিভারটা তুলে নিল সুরজিৎ। হ্যালো। ইউ ফুল, তোমাকে নিশাচরের দলে মাথা গলাতে বারণ করে দেওয়া হয়েছে না? মিছিমিছি কেন মরণের সঙ্গে খেলা করছো? কে আপনি? নাম জিনিসটা পবিত্র। আমাদের মধ্যে কেউ নাম বলে না। তুমি এর থেকে সরে যাও। ধন্যবাদ। সুরজিৎ পায়ের কাছের বেলপুষটায় একটা চাপ দিল এবং এক কানে সেই রিসিভারটা নিয়ে কথা বলতে বলতে পাশের আর একটা রিসিভার তুলে নিল। এক মুহূর্ত প্রথম রিসিভারটার মুখ চেপে ধরে দ্বিতীয়টাতে বলল, ইন্সপেক্টর সুশীল বাবু, একজন অজানা লোক আমার সঙ্গে কথা বলছে। নিশাচর, কলটা ট্রেস করুন। দ্বিতীয় রিসিভারটা রেখে এবার প্রথম রিসিভারটায় সুরজিৎ বলল, মরণের সঙ্গে খেলতে ভারী মজা লাগে আমার। বিপদটা দুই দিকেই কি না?
কে মরবে তা তো আর বলা যায় না, আমি না নিশাচর। না না, একটা দলের বিরুদ্ধে তুমি একা কি করতে পারো? ইয়াং ম্যান, ফুলস রাশ ইন ওয়্যার এঞ্জেলস ফিয়ার টু ট্রেড। তোমার ভালোর জন্যই বলছি, তুমি এর মধ্যে মাথা গুলিও না, তার জন্য লোক আছে। তুমি কে? বলেছি তো, নাম জিজ্ঞেস করতে নেই। আচ্ছা, তুমি কি সন্ধেবেলায় আমাকে সাবধান করে দিয়েছিলে? ফুল। এবার লালবাজারের সাথে কানেক্ট করলো সুরজিৎ। সুশীলবাবু, হ্যাঁ কলটা ট্রেস করেছেন? হ্যাঁ করেছি। কোথা থেকে? ওদের কি আর এত বোকা পেয়েছেন সুরজিৎ বাবু? পাবলিক টেলিফোন বক্স থেকে করেছে। বরং এটা লক্ষ্য করেছেন কি আপনার নতুন পদ ওরা জানে? কলকাতা আবার একটা প্রচণ্ড উত্তেজনার মধ্যে জেগে উঠল। আগের দিন দোকানে একটু বেশি রাত অবধি কাজ হয়েছিল বলে সেদিন সকালে মনোহরবাবুর ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল। তাছাড়া আগের রাতে একটু বেশি রাত অবধি তিনি বইও পড়েছিলেন। তার বাতিক ছিল বই পড়া। তার বিছানাটার পাশে একটা সুদৃশ্য টেবিল ল্যাম্প আছে, সেটা জেলেই তিনি রাত জেগে বই পড়েন। অবশ্য নাটক নভেল পড়তে মনোহরবাবুর খুব একটা ভালো লাগতো না। তিনি পড়তেন রাজনীতি, বিজ্ঞান, অর্থনীতি। সেদিন সকালে তার চাকর যদু তার ঘুম ভাঙিয়ে চা আর খবরের কাগজ রেখে গেল। চায়ে দু চুমুক দিয়ে কাগজের দুটো পাতা উল্টেই মনোহরবাবু লাফিয়ে উঠলেন। আবার কলিকাতায় রহস্যময় লুণ্ঠন। প্রসিদ্ধ বস্ত্র ব্যবসায়ী সাতকড়ি কুণ্ডুর সর্বস্ব অপহৃত। মনোহরবাবুর চা শেষ হলো না। তিনি কোনো মতে জামাটা গায়ে দিয়েই ছুটলেন। কিছুদিন আগে তার একপাশে হীরালাল ক্ষেত্রীর দোকান লুট হয়, আর কাল অপর পাশে সাতকড়ি কুণ্ডুর দোকানে। এবার বোধহয় তাঁর পালা। মনোহরবাবু এমনিতেই নার্ভাস। হন্তদন্ত হয়ে অংশীদার হরনাথের কাছে চললেন। ভদ্র মহোদয়গণ, আবার আমাদের অভিযান সফল হয়েছে। পুলিশ সম্পূর্ণ বোকা বনে গেছে, কিন্তু আমরা পুলিশকে বুঝিয়ে দেব যে তারা এ দলের কাছে বুদ্ধিতে নেংটি ইঁদুরের সমান। পর 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 পুলিশের নাকের ডগায় আমাদের দল কাজ করে যাবে। পুলিশ নিঃশ্বাস ফেলতে সময় পাবে না। আজই আমার কাছে অদ্ভুত সহজ একটা লুটের খবর এসেছে। 1 লাখ। এর চেয়ে বড় সংখ্যায় আমরা শিগগিরই হাত দিতে পারবো। আপনারা তৈরি থাকুন। যারা যারা যাবে তারা নোটিশ পাবে। ভদ্র মহোদয়গণ, আপাতত মিটিং শেষ। পরদিন ম্যানেজার ব্যাংকে এসে সুরজিৎকে তার কামরায় ডাকলেন। পোস, জানো বোধহয় আজ আমাদের গোল্ড বুলিয়ন ডেলিভারি দিতে হবে। জানি। কত সোনা? তা প্রায় লক্ষ টাকার। লক্ষ টাকার? আমেরিকা যাবে না? হ্যাঁ, আমরা এখানে জাহাজে তুলে দিতে পারলেই খালাস, কিন্তু আমার বড় ভয় হয় বোস। অ্যাকাউন্টেন্টকে ডাকুন। কেন? 3টে মাথা দুটোর থেকে ভালো। সোনা পাঠাবার ব্যবস্থা হয়েছে মিস্টার দালাল? হ্যাঁ স্যার, সব রেডি। তো পাঠাবার জন্য কি ব্যবস্থা করলেন? কেন, যেমন যায় 4 জন বন্দুকধারী সেপাই থাকবে। সেদিনের কথা কি ভুলে গেছেন মিস্টার দালাল? অসাধারণ সময়ে অসাধারণ রকম সাবধানতা অবলম্বন করতে হয়। কি করা উচিত স্যার? মিস্টার বোস, তুমি কি বলো? আমি বলি কি, একটা কাজ করা হোক। 4 জন গোর্খা পাহাড়ায় যেমন গাড়ি যায় তেমন যাবে, কিন্তু সেই গাড়িটায় থাকবে শুধু তামার রাশি। সেই গাড়িটা বেরিয়ে যাবার 10 মিনিট পরে ম্যানেজারের প্রাইভেট গাড়িতে আসল সোনা নিয়ে যাওয়া হবে। তাহলে কেউ সন্দেহ করতে পারবে না। ডাকাতগুলো যদি খবর পেয়েও থাকে তাহলে তারা ভুল গাড়িকে আক্রমণ করবে। আমরা কোনো চান্স নিতে চাই না। ভাই চোফ, ঠিক বলেছ। মিস্টার বোসের বুদ্ধি আছে। হ্যাঁ, তাহলে মিস্টার দালাল, আপনি ব্যবস্থা করে ফেলুন। সোনা ব্যাংকের গাড়িতেই যাবে মিস্টার গাফ। আমি সুশীলবাবুকে বলে সেই গাড়ির পেছনে স্পেশাল গার্ডের ব্যবস্থা করেছি। তার মানে? তাহলে তোমার প্ল্যানের মানে কি?
একটা এক্সপেরিমেন্ট মিস্টার গাফ, একটা থিওরি। আপনি কাউকে কিছু বলবেন না, আমি ব্যবস্থা করছি। যথারীতি গোর্খা গার্ড পাহারায় মোটা কাঠের একটা প্যাকিং বাক্স সমেত ব্যাংকের গাড়ি বেরিয়ে যাওয়ার প্রায় মিনিট 10 পরে আর একটা প্যাকিং বাক্স নিয়ে ম্যানেজারের গাড়িও বেরিয়ে গেল। ব্যাংক প্রতিদিনের মতোই গুঞ্জরিত, অফিসের কাজ পুরো দমে চলছে। গাড়িটা বেরিয়ে যাওয়ার ঠিক 5 মিনিট পর সুরজিৎ ম্যানেজারকে নিয়ে গার্ড রুমে এসে বসল। সময় কেটে চলেছে। দেওয়ালে একটা ঘড়ি কাঁটার শব্দে সেকেন্ডের হিসেব জানিয়ে যাচ্ছে। ম্যানেজার পকেট থেকে একটা সিগারেটের কেস বের করলেন। কেয়ার ফর আ স্মোক বস? খাই না স্যার। তোমার কি আইডিয়া বস? বোধহয় এখনই জানতে পারবো, একটু অপেক্ষা করুন। প্রায় আধ ঘন্টা পরে সুরজিতের পায়ের কাছের বেলপুষ্টায় আলো জ্বলে উঠতে দেখা গেল। সে চটপট 2 নম্বর টেলিফোনটা তুলে নিল। হ্যালো সুশীলবাবু। হ্যাঁ, কি খবর? নিরাপদ। মিস্টার গাফ, সোনা নিরাপদে জাহাজে উঠে গেছে। তাহলে এখন আমি উঠি। আর একটু বসুন মিস্টার গাফ, আমি দ্বিতীয় গাড়িটারও খবর এক্সপেক্ট করছি। দ্বিতীয় গাড়িটা? হ্যাঁ। ঘণ্টাখানেক পরে সুরজিতের 1 নম্বর টেলিফোনটার পাশে একটা ছোট্ট সাদা আলো জ্বলে উঠতেই কম্পিত হাতে সে টেলিফোনটা তুলে নিয়ে কানে দিল আর ম্যানেজারকে দ্বিতীয়টায় শুনতে নির্দেশ করল। হ্যালো হ্যালো 6 নম্বর, তোমার কথা মতো আমরা দ্বিতীয় গাড়িটায় উঠেছিলাম। হ্যাঁ হ্যাঁ, মাল সব পেয়েছি, তবে প্যাকিং বাক্স ভর্তি তামা। ম্যানেজারের হাতের রিসিভারটা তো প্রায় পড়েই যাচ্ছিল। তিনি সামলে নিয়ে বললেন, এর মানে কি? কে বলেছে? অ্যাকাউন্টেন্টের সঙ্গে কথা হচ্ছে, ও টেলিফোন আমি ট্যাপ করে রেখেছি। আমার অ্যাকাউন্টেন্ট? হ্যাঁ মিস্টার গাফ, আসুন শিগগির। গার্ডরুম থেকে বেরিয়ে সুরজিৎ ব্যাংকের বড় দরজাটার পাশে এসে দাঁড়ালো। বাইরে কোথায়? কিচ্ছু বলবেন না, একটা সিগারেট ধরান। খোলা দরজার পেছনে সুরজিৎ ঢুকে গেল আর সামনে ম্যানেজার দাঁড়িয়ে সিগারেট ধরাচ্ছেন। তিনি দেখলেন অ্যাকাউন্টেন্ট মিস্টার দালাল বেরিয়ে আসছেন। হ্যালো মিস্টার দালাল, কোথায় যাচ্ছেন? লাঞ্চের সময় হলো মিস্টার গাফ, আপনি যাবেন না? হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা আছে আপনার সঙ্গে, একবার ভেতরে আসুন। অ্যাকাউন্টেন্ট পকেটে হাত দিল। মিস্টার গাফ, আমার পকেটে একটা দোনলা রিভলভার রয়েছে, তাতে সাইলেন্সার লাগানো। নড়বেন না, খবরদার। মুখ দিয়ে একটা কথা বের হলেই আপনি মারা পড়েছেন। আস্তে আস্তে পেছন, পিছিয়ে যান, জলদি। ঠিক সেই সময় অ্যাকাউন্টেন্টের পেছনের পাঁজরে একটা শক্ত জিনিস এসে লাগলো। আপনিও নড়বেন না মিস্টার দালাল। আমার রিভলভারটায় সাইলেন্সার লাগানো নেই, কিন্তু আমাদের আওয়াজেরও ভয় নেই। চট করে হাত দুটো তুলে ফেলুন মাথার উপরে, শিগগির তুলুন। এই তো, গুড বয়। পকেট থেকে পিস্তলটা বের করে নিন মিস্টার গাফ। বেশ, এইবার মিস্টার দালাল, ম্যানেজারের কামরা, পা চালান জলদি। ম্যানেজারের ঘরে ঢুকে টেবিলের ওপাশে সুরজিৎ অ্যাকাউন্টেন্টকে বসতে বলল, আর টেবিলের এপারে দরজার দিকে পেছন করে বেরিয়ে যাওয়ার পথ বন্ধ করে 2টো চেয়ার টেনে নিয়ে সে আর মিস্টার গাফ বসল। সুরজিতের হাতে খোলা পিস্তল। এইবার মিস্টার দালাল, আপনার কি কিছু বলার আছে? অ্যাকাউন্টেন্টের কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠছে, ঠোঁটের 2টো পাশ কাঁপছে ধীরে ধীরে। আপনার এখন একমাত্র উপায় হচ্ছে অ্যাপ্রুভার হওয়া। আপনি যদি সব কথা খুলে বলেন, অন্তত আমরা আপনাকে ফাঁসি কাট থেকে বাঁচাতে পারি। তাড়াতাড়ি ঠিক করুন। বলবো, আমি সব বলবো। দোহাই আপনার, টেলিফোনটা রেখে দিন। কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টেন্টের মুখে একটা অদ্ভুত পরিবর্তন দেখে সুরজিৎ বিস্মিত হয়ে গেল। মুখটা তার হাঁ হয়ে গেছে, ঠোঁটের দুপাশ বেয়ে লালা গড়িয়ে পড়ছে, চোখের দৃষ্টি দরজার ওপর স্থির, আর অদ্ভুত এক ভয়ের ছাপ।
সুরজিৎ আর দেরি করল না, সঙ্গে সঙ্গে সে ম্যানেজারের টেবিলের তলায় ডুব মারল। আর অমনি সঙ্গে সঙ্গে দুটো আওয়াজ হলো। টেবিলের নিচ থেকেই সুরজিৎ দেখল অ্যাকাউন্টেন্ট ঘুরে পড়ে গেল, আর দরজায় কালো মুখোশ পরা একটা লোক। সুরজিতের পিস্তল গর্জে উঠল। তারপর কি হলো দেখার আগেই গোটা ঘরটা ধোঁয়ায় ভরে গেল। সুরজিতের চোখ মুখ জ্বালা করতে লাগলো। জ্ঞান হারাবার আগে সে বুঝল ঘরে টিয়ার গ্যাসের বোমা মারা হয়েছে। সুরজিতের জ্ঞান হলো হাসপাতালে। ম্যানেজার মিস্টার গাফও তখন সবেমাত্র উঠে বসেছেন। কেমন লাগছে এখন আপনাদের? মিস্টার দালাল মারা গেছেন। ও সুশীলবাবু, কি একটা চান্স যে নষ্ট হয়ে গেল। নিশাচর দলকে মুঠোর মধ্যে পেয়েও ফসকে গেল। কিরকম? পুরো ঘটনাটা বিস্তারিতভাবে বলল সুরজিৎ। তা আমার গাড়ি লুট করেই দল বুঝতে পেরেছিল যে আপনারা অ্যাকাউন্টেন্টকে সন্দেহ করে চালাকি করেছেন, তাই তারা আর এক মুহূর্তও সময় নষ্ট করেনি। এই ঘটনার পর কয়েকটা দিন কেটে গেছে। পরপর এই ভয়ঙ্কর ব্যাপারে কলকাতাবাসী যেন এক যোগে চিৎকার করে উঠেছিল। তাই কি নিশাচর দল কদিন চুপচাপ, না দলে অন্য কিছু ঘটেছে? ভদ্র মহোদয়গণ, কিছুদিন হলো আমাদের সময় খারাপ যাচ্ছে। সেই ব্যাংকের গোল্ড বুলিয়ানের কাজটায় ব্যর্থ হওয়া থেকে যেন আর কোনো সফল কাজে আমরা হাত দিতে পারছি না। স্যার রমেনের বিখ্যাত 50,000 টাকা দামের মুক্তোর মাল্লা আমরা লুট করলাম। খবরটা ছিল 10 নম্বরের। স্যার রমেনের মতো বিখ্যাত লোকের স্ত্রী যে নকল মুক্তোর মালা পরে লোককে ঠকান কি করে জানবো? হ্যাঁ, 10 নম্বরের এশিয়া ইনভেস্টমেন্টের খবরটাও খুবই ভালো ছিল, কিন্তু সেখানে দেখা গেল ডিটেকটিভ ঘেরাও। ডিটেকটিভ কি আমার চোখ ফাঁকে দিতে পারে? যাক, সাফল্যের সঙ্গে ব্যর্থতাও মেনে নিতে হবে, কিন্তু যদি কোনো মানুষের জন্য দল ব্যর্থ হয়ে থাকে তাকে দলের সঙ্গে বোঝাপড়া করতে হবে। এমনই একটা ব্যাপারের জন্য আজ আপনাদের ডাকা। সুরজিৎ মাইনে পেয়েছে। তার বোন অনিমা এসে বলল, দাদা, আমার এই চুড়িটা ভেঙে একটা নতুন প্যাটার্নের চুড়ি করিয়ে দিতে হবে। নতুন আবার কি প্যাটার্ন হলো? মেয়েদের মাথার মধ্যে যত সব উদ্ভট চিন্তা। না, খালি দিনরাত ছুরি ছোড়া গুলি গোলা এইসব হবে, তাই না? নাও, বলবে মেট্রো চুড়ি। ওরে বাবা, সে আবার কোথায় পাওয়া যায়? বড় বাজারে, দত্ত দাস অ্যান্ড কোম্পানি। এই চুড়িগুলো নিলে না দাদা? থাক, ওগুলো ভেঙে আর কি হবে, নতুন গড়ালেই হবে। ব্যাংকে যাওয়ার আগে সুরজিৎ দত্ত দাস অ্যান্ড কোম্পানির দোকানে এলো। মনোহরবাবু দরজার কাছেই একটা ডেস্কের ধারে বসেছিলেন। একটু দূরে লোহার গরাদ দেওয়া একটা কাউন্টার, ওপারে কাজ চলছে, লেনদেন শুরু হয়েছে। কাউন্টারের মোটা মোটা স্টিলের গরাদ আর তার পেছনে লোহার স্টোর রুমটা দেখে সুরজিৎ বিস্মিত হল। এ তো তাদের ব্যাংকের ভল্টের চেয়েও সুরক্ষিত। আসুন আসুন, বলুন। এই অমায়িক ব্যবহারের জন্যই দত্ত দাস অ্যান্ড কোম্পানি সকলের এত প্রিয়। সুরজিৎ চুরির অর্ডার দিল, তারপর কাউন্টারের দিকে তাকিয়ে বলল, বাবা, ওদিকটা যে একেবারে জেলখানা বানিয়ে ফেলেছেন। জানেন না বুঝি, ও পাশে হীরালাল ক্ষেত্রে আর এ পাশে সাতকড়ি কুণ্ডুর দোকান লুট হয়ে গেছে। মাঝে আমরা, এখন কি যে হয়, ভয়ে ঘুম হয় না মশাই, ঘুম হয় না। অর্ডারটা কি নামে থাকবে? সুরজিৎ বসু। সুরজিতের এখন দরকার নেই, বুঝলেন। কলকাতায় এখন কয়েকজন অসুরজিতের দরকার। কিছু মনে করবেন না সুরজিৎ বাবু। না না, মনে করব কেন? সত্যি অসুরের উপদ্রব বড় বেড়েছে, পুলিশও কিছু করতে পারছে না। পুলিশে কি আর সেরকম লোক আছে সুরজিৎ বাবু? হ্যাঁ, একজন অফিসে ছিলেন, ইন্সপেক্টর রবীন মুখুজ্জে।
নাম শুনেছেন নিশ্চয়ই? হ্যাঁ। তিনি থাকলে কি আর আজ আমাদের ভাবনা ছিল? ডাকাতগুলোর উপযুক্ত প্রতিদ্বন্দ্বী পেত, বেচারা অকালে মারা গেলেন। আচ্ছা, কিছু অ্যাডভান্স দিতে হবে? ছি 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 ছি, সে কি কথা! আপনাদের মতো খদ্দেরের কাছে বায়না চাইব? ঠিক আছে, তাহলে উঠি। মনোহর, না হলো না, এখন না। ধনঞ্জয় রায়ের চেহারা একদম বদলে গেছে। একসময় ধনঞ্জয় ছিল ইন্সপেক্টর রবীন্দ্রনাথের কেরানি, আর আজ নিশাচর দলের কেরানি, আরদালি, তাবেদার, সংবাদ সংগ্রাহক সব। একদিন ইন্সপেক্টর রবীন্দ্রনাথের কেরানি থাকার জন্য তার নানা রকম খবর, পুলিশের কার্যকলাপ প্রভৃতি জানা থাকায় ধনঞ্জয় দলের একটা সম্পদ। তাই ধনঞ্জয়ের সেই দুস্থ অবস্থা এখন আর নেই। সেই খোলার বস্তি সে ছেড়ে দিয়েছে। বড়বাজারের বিরাট বাড়িগুলোর মারোয়ারি কলোনির মধ্যে একপাশে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়ে সে এখন থাকে। অবস্থার পরিবর্তন হলে বাতিক আসে। মানুষের কাজ চাই, মানুষ চুপ করে বসে থাকতে পারে না। ধনঞ্জয় রায়ের এখন প্রধান বাতিক পায়রা পোষা। তার ঘরের পাশের ব্যালকনিটায় একটা কাঠের বেশ বড় গোছের ঘর। ঘরটায় অজস্র খুপড়িগুলোর মধ্যে নানা রকমের পায়রা। ধনঞ্জয় পায়রাগুলোকে খাওয়ায়, আদর করে। পায়রাগুলো ধনঞ্জয়কে চিনে ফেলেছে। নানা রকমের পায়রা ধনঞ্জয়ের এই ঘরটায় থাকে। গেরোবাজ, ঘয়লা, কত কি, লাল, সাদা, নীল, কালো। এদের মধ্যে একটা পায়রা ধনঞ্জয়ের বড় প্রিয়। পায়রাটা আকারে মাঝারি গোছের, গায়ের রং কালচে নীল, বুকের কাছে অল্প একটু সাদার ছোঁয়াচে। ধনঞ্জয় তাকে আদর করে ডাকে নীলা বলে। সেদিন সন্ধেবেলা খাটের ওপর শুয়েছিল ধনঞ্জয়। ঘরে আলো তখনও জ্বলেনি। একটা অর্ধস্বচ্ছ অন্ধকারের মধ্যে দিয়ে পায়রার দলের ডাক ভেসে আসছিল। ধনঞ্জয় খাটের ওপর চোখ বুজে পড়েছিল। সংঘ, সংঘ, একটু দাঁড়াও, তৈরি হয়নি। মুহূর্তের মধ্যে বেশ পরিবর্তন করে একটা ছদ্মবেশ পরে ফেলল ধনঞ্জয়। এই ছদ্মবেশেই নিশাচরের সব অধিবাসী ধনঞ্জয়কে জানে। অতিরিক্ত একটা কালো মুখোশ চড়িয়ে সে দরজাটা খুলে দিল। 10 নম্বর, রেডি হয়ে নাও। একটা বিশেষ মিটিং ডেকেছে আমাদের 1 নম্বর। তুমি যাও, আমি আসছি। দরজায় গোল চকচকে পেতলের একটা ধরার হাতল ছিল। আগন্তুক সেটা ধরে দরজা খুলে চলে গেল। একটা দস্তানা পরে ধনঞ্জয় সাবধানে হাতলটার প্যাঁচ ঘুরিয়ে গোলকটা খুলে ফেলল। তারপর অন্য একটা হাতল সেখানে পরিয়ে দিল। একটু পরে দরজা বন্ধ করে বেরিয়ে গেল ধনঞ্জয়। পরদিন বিকেলে ধনঞ্জয় তার ছোট্ট লোহার সিন্দুকটা খুলে তার মধ্যে একটা খাতা রাখল। সিন্দুকটা বন্ধ করার আগে তার মধ্যে সে কিছু একটা করল। তারপর সিন্দুকটা বন্ধ করে উঠে দাঁড়ালো। রোদ পড়ে আসছে। পশ্চিমের দিকে একটা কালো মেঘ দেখা দিয়েছে। একবার ব্যালকনিতে এসে নিচে তাকিয়ে দেখল শহর উগ্র, দুরন্ত। পায়রাগুলোকে একবার আদর করল সে। তারপরে ঘরে ঢোকার সময় হঠাৎ ধনঞ্জয় দেখল দরজার নিচে একটা খাম। ক্ষিপ্র পায়ে এসে সে খামখানা তুলে নিল। খুলে দেখল তাতে লেখা রয়েছে, সমস্ত উপদেশগুলো মনে থাকে জানো, নিশাচর। বাংলায় টাইপ করা চিঠি। এতদিন পর্যন্ত দল তার আদেশ উপদেশ স্পষ্টই জানিয়েছে। এই প্রথম অদৃশ্য আদেশ। ধনঞ্জয় ব্যালকনিতে বেরিয়ে এসে তার প্রিয় পায়রা নীলাকে বের করে আনল। তারপর
কি একটা যেন বেঁধে দিল তার পায়ে। নীলাকে আদর করে বলল, হয়তো আর তোর সাথে দেখা হবে না। নীলার মাথায় হাত বোলাতে বোলাতে ধনঞ্জয় দেখল নীলার উষ্ণ ক্ষুদ্র দেহটা তার হাতের মধ্যে কাঁপছে। তারপর ধীর গতিতে ব্যালকনিতে এসে নীলাকে ছেড়ে দিল ধনঞ্জয়। যা, উড়ে যা। হাত থেকে ছাড়া পেয়ে প্রথমটায় তার বাসার মাথায় এসে বসল নীলা। ধনঞ্জয় সমস্ত পায়রার খুপড়িগুলো খুলে দিল। এক ঝাঁক পায়রা ঝটফটিয়ে উড়ে গেল আকাশে, আর নীলাও ঝাঁপিয়ে পড়ল সেই দলে। সমস্ত পায়রার ঝাঁকটা ঘুরে ঘুরে আকাশে উড়ছিল। হঠাৎ দেখা গেল একটা কালচে নীল পায়রা ঝাঁক ছাড়িয়ে আরো উপরে উঠে যাচ্ছে। পড়ন্ত সূর্যের রশ্মিতে তার বুকের ওপরের একটা রূপলি রেখা চকচক করে উঠল। খানিকটা ওপরে উঠে পায়রাটা তির্যক গতিতে হঠাৎ দক্ষিণ পূর্ব কোণে একটা বাঁক নিল। তারপর দেখতে দেখতে একটা বিন্দু হয়ে মিলিয়ে গেল। ধনঞ্জয় সেই দিকে চেয়ে একটা ম্লান হাসি হাসল। তারপর ভেতরে এসে ক্ষিপ্র গতিতে তার সাধারণ ছদ্মবেশ পরে নিল এবং অল্পক্ষণের মধ্যে তাকে দেখা গেল সে সুরজিতের বাড়ির আশেপাশে পায়চারি করছে। সন্ধ্যার পোস্টে তার নামে ব্যাংকে একটা চিঠি আসায় সুরজিৎ বিস্মিত হল। আমাকে চিঠি লিখবে কে? আবার কি সেই নিশাচর দল নাকি? বাবা, ইংরেজিতে টাইপ করা চিঠি। মহাশয়, আপনাকে সাবধান করে দেওয়া হচ্ছে যে আপনি বাড়িতে জানিয়ে দেবেন আপনার মা বা বোন কোনো কারণে কোনো দিন বাইরে না যান। একজন বন্ধু। আশ্চর্য, আমার মা বা বোন বাইরে যাবে কেন? তারা তো কোনোদিনই বাড়ির বাইরে যায় না, একমাত্র আমার সঙ্গেই যায়। চিঠিখানা নিয়ে সুরজিৎ চলে এলো লালবাজারে। সুশীলবাবু চিঠিখানা দেখে বললেন, চিঠিটা আপনি রেখে যান মিস্টার বোস, ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্টে পাঠিয়ে দেখি। হ্যাঁ, আপনার আঙুলের ছাপটাও দিয়ে যান। আপনি চিঠিটা ধরেছিলেন, ওতে আপনার আঙুলের ছাপও যথেষ্ট আছে, সেগুলো তো বাদ দিতে হবে। সুরজিৎ একটু পরে বাড়ির পথ ধরল, আর ফিঙ্গারপ্রিন্ট ডিপার্টমেন্ট থেকে যখন সুশীলবাবু বেরিয়ে এলেন তখন তার মুখ উত্তেজনায় লাল। ট্যাক্সি। তিনি একটা বাড়ির ঠিকানাতে নিয়ে যেতে বললেন। ঠিকানাটা স্বর্গীয় ইন্সপেক্টর রবীন্দ্রনাথের বাড়ির। এদিকে সুরজিৎ বাড়িতে এসে দেখল বাইরের দরজা বন্ধ। বাড়িটা কেমন যেন অস্বাভাবিক রকমের স্তব্ধ। একটা অজানা কারণে সুরজিতের গাটা ছমছম করে উঠল। কে? আমি। কে দাদা? তুমি? তোমার কিছু হয়নি তো দাদা? কি হবে কি? মায়ের সঙ্গে দেখা হয়েছে। তার মানে? একটু আগে একটা হাসপাতালের তকমাটা একজন লোক এসে বলল তুমি মোটর চাপা পড়েছো, হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তোমাকে, তুমি মাকে দেখতে চেয়েছো। মার দেরি না করে ট্যাক্সিতে চেপে বসলেন লোকটার সঙ্গে। সুরজিৎ প্রায় জমে গেল। ততক্ষণে সমস্ত ব্যাপারটার অর্থ তার কাছে পরিষ্কার হয়ে গেছে। অনিমা, যে কেউ এসে ডাকুক, কোনো মতেই তুই বাড়ি ছেড়ে বেরোবি না। কিংবা এক কাজ কর, তুই ওই ঘোষ মাসের কাছে গিয়ে থাক খানিক্ষণ। আমার যদি ফিরতে রাত হয় তাহলে গোবর্ধনকে দিয়ে লালবাজারের সুশীলবাবুর কাছে খবর পাঠাবি। আমি আসছি। বাড়ি থেকে পাগলের মতো প্রথমটায় ছুটে বেরিয়ে এলো সুরজিৎ। ভাবল সে কি করবে। প্রথমটায় একটা ভয়ঙ্কর অস্থিরতা তাকে পাগল করে তুলেছিল। বাইরে বেরিয়ে দেখল একটা লোক তার দিকে পেছন ঘুরে দাঁড়িয়ে, আর তার সামনে পিস্তল হাতে দাঁড়িয়ে একটা কানা ভিখিরি। 1 নম্বর। ঠিক। মুহূর্তের মধ্যে 5টা লোক যেন মাটি ফুঁড়ে উঠে সুরজিৎ আর ধনঞ্জয়কে নিরস্ত্র করে ফেলল। তারপর তারা দুটো বলির পাঁঠার মতো ধনঞ্জয়ের গাড়িতে উঠতে বাধ্য হল। ধনঞ্জয়ের ফ্ল্যাটটা 3 তলার এক কোণে। দিনের বেলায় সেখানটা বেশ অন্ধকার, রাতে তো কথাই নেই।
সিঁড়ির ওপর একটা মিটমিট করে কম পাওয়ারের বাতি জ্বলছে। অন্ধকার যেন তাতে আরো প্রগাঢ় হয়ে উঠেছে। একটা লোক নিঃশব্দে এসে ধনঞ্জয়ের দরজার সামনে দাঁড়ালো। সন্দিগ্ধ দৃষ্টিতে একবার এদিক ওদিক তাকালো, তারপর পকেট থেকে একটা সরু তারের মতো যন্ত্র বের করে দরজার চাবির গর্ভে ঢুকিয়ে দিয়ে দরজাটা খুলে ফেলল। ঘরে ঢুকে লোকটা একটা টর্চ জ্বেলে এদিক ওদিক তাকালো একবার। দেওয়ালের কোলে সিন্দুকটা তার নজরে পড়ল। ক্ষিপ্র গতিতে সিন্দুকটার দিকে এগিয়ে গেল লোকটা। তারের যন্ত্রটা দিয়ে সিন্দুকটার চাবি ঘোরাতে তার 1 মিনিটও লাগলো না। সিন্দুকের ভেতরে চাবিটা খুলে যাওয়ার একটা শব্দ হলো। লোকটা একটা ক্রূর হাসি হাসল, তারপরেই সিন্দুকের ডালাটা ধরে দিল এক টান। অদ্ভুত একটা কাণ্ড ঘটল সেই সময়। সিন্দুকটা খোলার সঙ্গে সঙ্গে সিন্দুকের মধ্যে থেকে এক রাশ তীব্র ধোঁয়া পাকিয়ে উঠে মুহূর্তের মধ্যে লোকটার নাক মুখ ভরিয়ে দিল। লোকটা কাশতে শুরু করলো। সিন্দুকের ডালাটা তার হাতের ঠেলা খেয়ে দেওয়ালে গিয়ে লাগলো। দেওয়ালে একটা ছোট্ট বোতাম ছিল। সিন্দুকের ডালাটা সেখানে লাগা মাত্রই ধনঞ্জয়ের ঘরের দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। আর লোকটা তখন দাঁড়িয়ে প্রাণপণে দম নেবার চেষ্টা করছে। একটা মুহূর্ত পরেই লোকটা আর একবার সজোরে কেসে উঠল। চোখ দুটো তার বড় বড় হয়ে গেল এবং পর মুহূর্তেই জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল সে। গাড়িতে তুলে সুরজিতের চোখ বেঁধে দেওয়া হয়েছিল। মিটিং রুমে নিয়ে এসে তার চোখ আবার খুলে দেওয়া হলো। সুরজিৎ এই প্রথম সবিস্ময়ে নিশাচর দলের সম্পূর্ণতা লক্ষ্য করল। ঘরের মাঝখানে প্রকাণ্ড টেবিলটায় সারি দিয়ে 17 জন লোক বসে আছে। প্রত্যেকের মুখে নম্বর আঁটা কালো মুখোশ। বসুন সুরজিৎ বাবু। 10 নম্বর, তুমিও বসতে পারো। 2 জন সন্ডামার্কা লোক সুরজিৎ আর ধনঞ্জয়ের পাশে এসে দাঁড়ালো। 1 নম্বর তার কাউচে গিয়ে বসল, তারপর বলল, ভদ্র মহোদয়গণ, সবার কাজ শুরু করা যাক। আপনারা জানেন, আগের একটা সভায় আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যে সেই ব্যাংকের ক্যাশিয়ারটার একটা সুরাহা আমি করব। আমার প্রতিশ্রুতি আমি রেখেছি, যদিও সে এখন ক্যাশিয়ার নয়, স্পেশাল গার্ড। ভদ্র মহোদয়গণ, নিশাচর দলের বিরুদ্ধে স্পেশালি হোক বা অর্ডিনারি হোক, গার্ড কি করবে? তবু ওর জন্য আমাদের 6 নম্বরকে হত্যা করতে হয়েছে। ওর প্রতি আপনাদের রায় কি? হত্যা করা উচিত। ভদ্র মহোদয়গণ, আপনাদের ধন্যবাদ, কিন্তু সভাপতি মহাশয়, আমার মায়ের কি হবে জানতে পারি কি? তিনি তো আপনাদের বিরুদ্ধে কোনো অপরাধ করেননি। ভদ্র মহোদয়গণ, আপনাদের অভিমত কি? তিনি ছাড়া পেলে তো আমাদের বিরুদ্ধে ভাবছেন কোন রকম সাক্ষ্য দিতে পারবেন কিনা? সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। তাহলে তাকে ছেড়ে দেওয়া উচিত। বেশ, ভদ্র মহোদয়গণ, এটাই আজ আমাদের সভার বিষয় ছিল। তবে এই দলে একজন বিশ্বাসঘাতক আছে। আপনারা নিশ্চিন্ত থাকুন, মুখোশধারীদের মধ্যে বিশ্বাসঘাতক কেউ নয়। ভদ্র মহোদয়গণ, আমি দেখেছি এ দলে 10 সংখ্যাটা অপয়া। এবারেও 10 নম্বর বিশ্বাসঘাতকতা করেছে। আপনারা জানেন, 10 নম্বরের দেওয়া প্রত্যেকটি লুটের ব্যাপারে আমরা ব্যর্থ হয়েছিলাম। সেই থেকে 10 নম্বরের ওপর আমি লক্ষ্য রাখি। আজ তাকে হাতে নাতে ধরেছি। ওই ক্যাশিয়ারটাকে নিয়ে সে পালানোর চেষ্টা করছিল। সভাপতি মশাই, আপনার বুদ্ধি এবং চোখকে দলের পক্ষ থেকে ধন্যবাদ। আপনারা কখনো কাউকে দেখেননি, কিন্তু যে আজ উপকার অপকারের বাইরে যেতে বসেছে তাকে দেখতে দোষ নেই। ওই যে মুখোশহীন লোকটা সম্বন্ধে আপনারা বিস্মিত বোধ করছিলেন,
ওই সেই হতভাগ্য 10 নম্বর। সবার চোখের ক্রুর দৃষ্টি গিয়ে পড়ল ধনঞ্জয়ের ওপর। সভাপতি মশাই, আমি কি এক গ্লাস জল পেতে পারি? 1 গ্লাস নয় 10 নম্বর, 1 পেট। যত পারো জল তুমি খাবে, জল থেকে উঠবে না আর। ভদ্র মহোদয়গণ, বিশ্বাসঘাতক সম্পর্কে আপনাদের বিচার কি? আপনার বিচারে আমাদের বিশ্বাস আছে। তাহলে নিশ্চিন্ত থাকুন, মৃত্যু তো সহজ। 10 নম্বরের এমন ব্যবস্থা করব যে মরণের পরও তার মনে থাকবে। ঠিক ঠিক। 8 এবং 9 নম্বর, তোমরা 10 নম্বরের উপর পাহারায় ছিলে। ও কোনো রকম খবর দিয়েছে পুলিশে? না। ওর ঘরে টেলিফোন ছিল? না। সব সময় তোমরা ওকে অনুসরণ করেছো? হ্যাঁ। 10 নম্বর, উঠে এসো। ধনঞ্জয়কে ধরে নিয়ে 1 নম্বরের সামনে একটা চেয়ারে বসিয়ে দেওয়া হলো। হাত দুটো বেঁধে দাও ওর। এইবার 10 নম্বর, তোমাকে প্রশ্ন করছি, এই দলের বিরুদ্ধে তুমি কোনো রকম কিছু করেছো? মনে থাকে যেন। সত্যি কথা বললে তোমার প্রতি আমরা দয়া দেখাতে পারি। কি দয়া? তোমাকে আমরা সহজ মৃত্যুর সুযোগ দেব। কি দয়ার ছিরি! আর যদি না বলি? জ্যান্ত পোড়ানো কেমন হয় জানো? 1 নম্বরের গলার স্বর আর মুখোশের ভেতর দিয়ে চোখ দুটো দেখে সুরজিৎ শিউরে উঠল। ধনঞ্জয় অনেকক্ষণ চুপ করে বসে রইল। তাহলে কি ঠিক করলে? সহজ মৃত্যুটাই অনেক ভালো। বেশ ভালো। তাহলে দলের বিরুদ্ধে কিছু করেছো? হ্যাঁ। কি করেছো? আমি দলের প্রত্যেক সভ্যের নাম, ধাম, ঠিকানা, আঙুলের ছাপ শুদ্ধ জোগাড় করেছি। কোথায় সেসব? ধনঞ্জয় 1 মুহূর্তের বেশি নিস্তব্ধ ছিল। একজন লাফিয়ে উঠল। সভাপতি মশাই, একটা যা হয় করুন, এই বিপদ মাথায় নিয়ে চুপ করে থাকা যায় না। 1 নম্বর পিস্তলটা তুলে ধনঞ্জয়ের বুকে লক্ষ্য করলেন। ওটা সহজ মরণ সভাপতি মশাই। আমার ওটার উপর লোভ লাগতে পারে। হাতে বড় লাগছে, বাঁধনটা আলগা করে দিন। হাত ভেঙে ফেলবো এক্ষুনি। বলো বলো শিগগির। আমার সিন্ধুকে একটা খাতার মধ্যে সেসব আছে। সভাপতি মশাই, আপনারা ব্যস্ত হবেন না, আমি আগেই 2 নম্বরকে ওর ঘরে পাঠিয়েছি। কিন্তু আমার দুঃখ হচ্ছে যে দলকে এমন একটা ওস্তাদ লোক হারাতে হবে যে নিশাচর দলের ওপরেই টেক্কা দিতে পারে। ধনঞ্জয়, ধনঞ্জয় তোমার নাম তো? না। ও, আমি ঠিকই ভেবেছিলাম। তোমার নাম কি? রবীন্দ্রনাথ মুখার্জি। ইন্সপেক্টর রবীন্দ্রনাথ। আপনারা ভয় পাবেন না, স্থির হন। ভয় কিসের? ইন্সপেক্টর এখন আমাদের হাতে। 1 মুহূর্তে আমাদের সবচেয়ে বড় শত্রু শেষ হয়ে যাবে। ভয় কি? 2 নম্বর এসে পৌঁছালে সেই খাতাখানাও আমাদের হাতে চলে আসবে। তারপরে আবার দল আরো বড় রকমের কাজ শুরু করবে। কিন্তু একটা কথা মিস্টার মুখার্জি, আপনি তো মারা গিয়েছিলেন। না, মারা গেছিল ধনঞ্জয়। সেই সুবিধাটুকু নিয়ে ধনঞ্জয়ের ভূমিকায় আমি অভিনয় করেছি। একেবারে ঘরবাড়ি ছেড়ে তার চলন বলন, তার জীবন যাপন কাঁটায় কাঁটায় আমাকে আয়ত্ত করতে হয়েছে। বাহ! কিন্তু 2 নম্বর এখনো আসছে না কেন? 2 নম্বর আর নাও আসতে পারে। তার মানে? এমন হতে পারে যে 2 নম্বর আমার সিন্দুকটা খোলা মাত্র তার ভেতরের একটা গ্যাসে অজ্ঞান হয়ে পড়বে। সুরজিৎ সবিস্ময়ে রবীনবাবুর মুখের দিকে তাকালো। লোকটা তো অদ্ভুত কর্মা। 2 জন সভ্য লাফিয়ে উঠেছিল। না, আপনারা বসুন, আমি নিজে যাব। দলের সকলেই ভুল করেছে, আর ভুল আমি হতে দিতে পারি না। আমার অনুপস্থিতিতে 3 নম্বর প্রেসিডেন্টের চেয়ারে বসবেন। সময় কেটে চলেছে। প্রতিটি মুহূর্ত ভয়ঙ্কর। মৃত্যুর মুখোমুখি বসে থাকা যে কি অভিজ্ঞতা, সুরজিৎ সেটা অনুভব করল। রবীনবাবু স্থির, নিথর,
সুরজিৎ তার দিকে তাকিয়ে বিস্মিত না হয়ে পারল না। আর পুলিশের ওপরেও তার শ্রদ্ধা শত গুণ বেড়ে গেল। এইরকমভাবে কাজের জন্য আত্মবলিদান বোধহয় পুলিশই পারে। রবীনবাবু কি না করেছেন! বাড়িঘর, নাম, সম্মান সব পরিত্যাগ করে প্রতি মুহূর্তে মরণকে মাথার উপর নিয়ে ডাকাত দলের বিরুদ্ধে তিনি তার সাক্ষ্যসূত্র জোগাড় করে চলেছেন। তবু শেষ রক্ষা হল না। এখনই 2 নম্বরকে নিয়ে আসবে 1 নম্বর, তারপর সব শেষ। বড় দেরি হচ্ছে। 1 নম্বর কি? 1 নম্বর আপনাদের মতো কাঁচা লোক নন। চুপ করে থাকো, জিপ টেনে ছিঁড়ে ফেলবো। রবীনবাবু একটু হাসলেন, কিন্তু তার মুখে একটা যেন উদ্বেগ, যেন সমস্ত একাগ্রতা দিয়ে তিনি কিছু একটার অপেক্ষা করছিলেন। সেই আশা যেন ব্যর্থ হয়ে গেছে। ঠিক সেই সময় সভাপতি কাউচের পাশের লাল আলোটা জ্বলে উঠল, আর বাইরে শোনা গেল, একতা। সুরজিতের মুখ পাংশু হয়ে গেছে, আর রবীনবাবুর চোখ উজ্জ্বল। 2 নম্বরে গলা না? হ্যাঁ। 1 নম্বর কোথায় গেল? একতা, ধাপ্পা দিতে চেয়েছিলে ইন্সপেক্টর? না, 2 নম্বর বোধহয় ফাঁদে পা দেয়নি। সভাপতি হেসে দরজা খোলার বোতামটা টিপলেন। আস্তে আস্তে দরজাটা খুলে গেল। দরজার সামনে দেখা গেল 2 নম্বরের মূর্তি। কিছু না বলে সে এগিয়ে এলো ঘরের ভেতরে। চলাটা আড়ষ্ট। 2 নম্বর, কেউ নড়বেন না, খবরদার। এক টানে ছদ্মবেশ খুলে ফেলল সে। বক্তা পিস্তল হাতে সুশীল বাবু। পিলপিল করে মুহূর্তের মধ্যে সাদা পোশাকের পুলিশ ঢুকে দলটাকে ঘিরে ফেলল। আপনার জন্য আমাদের কম ভাবনা হয়নি সুরজিৎ বাবু। আপনার বোন খবর পাঠিয়েছিল। ওহে সুশীল, আমার বাঁধনটা খোলো। আপনার একটু সাজা হওয়া দরকার রবীনবাবু। আমাদের শুদ্ধ ধাপ্পা দিয়েছিলেন আপনি। আমরা তো সবাই ভেবেছিলাম আপনি মারাই গেছেন। কোনো কাজ করতে হলে সেটাকে সম্পূর্ণভাবে করতে হয়। বিশেষত পুলিশের গতিবিধি কার্যকলাপের ওপর 1 নম্বরের বিশেষ লক্ষ্য ছিল। তোমরা জানলে তারও মনে সন্দেহ থাকতো। এমনভাবে আমি কাজ গুছোতে পারতাম না। কিন্তু আমার সন্দেহ হয়েছিল। জানি, সুরজিৎ বাবুকে আমার লেখা চিঠিটা থেকে তো? হ্যাঁ, যেটাতে আপনি ওনার মা বোনকে বাড়ি থেকে বেরোতে বারণ করেছিলেন। তাতে আপনার আঙুলের ছাপ ছিল। সেটা ইচ্ছে করে আমি তোমাদের তৈরি করার জন্য দিয়েছিলাম। আমার পায়রা গিয়েছিল। হ্যাঁ, চমৎকার বুদ্ধি করেছিলেন বটে। তার পায়ে বাঁধা চিঠি থেকেই তো আমরা আপনার ঘরে 2 নম্বরকে গ্রেপ্তার করি। তারপর আপনারই উপদেশ মতো এবারই ঘেরাও করে ঢুকি। কিন্তু শুধু 2 নম্বরকে গ্রেপ্তার করেছো? হ্যাঁ। কেন? 1 নম্বরকে পাওনি? কই না তো। সর্বনাশ! সেই এই দলের মাথা, সেই সব। সে পালালে এত কাণ্ড করা সব ব্যর্থ। সে বুঝে ফেলেছে সব শেষ, তাই 2 নম্বরকে আনতে যাবার নাম করে চম্পট। শিগগির সুশীল, এদের চালান করে কয়েকজন লোক নিয়ে এসো। লোক যা আছে এদের সবাইকে সঙ্গে লাগবে। আচ্ছা আচ্ছা, তুমি, আমি আর সুরজিৎ বাবু হলেই হবে। এসো। আমার মা? আপনার মা ভালো আছেন, ভাববেন না। রাত 9টা। বড়বাজারে দত্তদাস অ্যান্ড কোম্পানির দোকান যদিও সাধারণত তখন বন্ধ করার সময় নয়, তবুও দোকানটা সেদিন ফাঁকা। দরজা তখনও বন্ধ হয়নি বটে, এবং দোকানের মধ্যে কাউন্টারের ওপরে টিমটিম করে একটা আলো জ্বলছিল। কাউন্টারের ওপারে একজন লোক ব্যস্ত হয়ে কিছু একটা করছিলেন। রবীনবাবু, সুরজিৎ আর সুশীলবাবু দোকানে এসে ঢুকলেন। দোকানের মালিক কোথায়? লোকটা মাথা তুললেন। তার বয়স 60 পেরিয়ে গেছে। মুখে খোঁচা খোঁচা দাড়ি, চুলে পাক ধরেছে, পরনে আধময়লা পোশাক। কাকে? মনোহর বাবুকে খুঁজছেন? হ্যাঁ। তিনি তো চলে গেছেন। দোকানের আর সকলে কোথায়? তাদের ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তার মানে? আর বলেন কেন? কর্তাদের মর্জি, দোকান তুলে দেওয়া হবে। আমি খতেন ঠিক করছি, যার যা পাওনা দিয়ে দেওয়া হবে।
যা ভেবেছিলাম সুশীল, আমাদের দেরি হয়ে গেছে। 1 নম্বর সহজ লোক নয়। এত কাণ্ড করেও শেষ রক্ষা করা গেল না। চলো শিগগির তার চেহারার একটা হুলিয়া বের করতে হবে। তার মানে রবীনবাবু 1 নম্বর কে তবে? ওই মনোহর দাস, দত্ত দাস অ্যান্ড কোম্পানির মালিক। হ্যাঁ, অমন অমায়িক শান্ত একজন লোক। হ্যাঁ, মনোহর পাকা অভিনেতা। আর 2 নম্বর হলো ওর অংশীদার হরনাথ দত্ত। ওর ওই মিষ্টি ভদ্র ব্যবহারে ও সকলকে ঠকিয়েছে। মনোহর একসময় বাংলাদেশের এক প্রসিদ্ধ অভিনেতা ছিলেন। ওহ, শিগগির সুশীল, দত্ত দাসের দোকানের লোকটার কিরকম ভাঙা গলা লক্ষ্য করেছো? হ্যাঁ, কিশোর রুগী একটা, কিন্তু ছোট ছোট আর কথা নয়। তারা হাঁপাতে হাঁপাতে দত্ত দাস অ্যান্ড কোম্পানির দোকানের সামনে এসে পৌঁছলেন। তখন দোকানের সব আলো নিভে গেছে। বাইরের কোলাপসেবল লোহার গেটটায় সেই লোকটা তালা মারছিল। পাশে একটা ছোট্ট থলি। রবিনবাবু নিঃশব্দে এগিয়ে গিয়ে তার কাঁধে একটা হাত রাখলেন, বললেন, মনোহর দাস, নিশাচর দলের দলপতি 1 নম্বর হিসেবে আমি তোমায় গ্রেপ্তার করছি। রবিনবাবুর কথা শেষ হলো না, বিদ্যুতের মতো তিনি একপাশে লাফ মারলেন। পর মুহূর্তেই রবিনবাবুর ডান হাতের মুঠিটা সবেগে শূন্যে একটা রেখা কেটে মনোহর দাসের চোয়ালে গিয়ে লাগলো। পিস্তলের মুখ থেকে নিজেকে বাঁচিয়ে এবং সঙ্গে সঙ্গে আক্রমণকারীকে সেই অসম্ভব ব্লোখানা মারার কেরামতি দেখে সুরজিতের চোখ তখন কপালে উঠেছে। মনোহর দাস ঘুরে গিয়ে পড়ে গেলেন। পিস্তলটা ছিটকে পড়ল হাত থেকে, আর সঙ্গে সঙ্গে সুশীলবাবু মনোহরের ওপর ঝাঁপিয়ে পড়লেন। পর মুহূর্তেই বিস্ময়কর এক ঘটনা। ওই ঘুষি খেয়ে কেউ যে দাঁড়াতে পারে সেটাই সুরজিতের কল্পনার বাইরে ছিল। কিন্তু পড়ার সঙ্গে সঙ্গে মনোহর দাস যেন মাছের মতো পিছলে উঠলেন এবং একটা অদ্ভুতভাবে হাত পা সঞ্চালন করলেন। তার উপরে ঝাঁপিয়ে পড়া সুশীলবাবু 3 হাত দূরে ছিটকে পড়লেন তখন, এবং মুহূর্তের মধ্যে ঘুরে মনোহর বিদ্যুতের মতো ছুট দিলেন। সুরজিৎ হতভম্ব হয়ে গিয়েছিল। রবিনবাবু তার পিছু নিতে নিতে বললেন, থলিটা তুলে নিন সুরজিৎ বাবু। দূরে মনোহরের পেছনে রবিনবাবু মিলিয়ে যাচ্ছেন। হুইসেলে ফুঁ দিতে দিতে সুশীলবাবুও পিছু নিয়েছেন, আর সুরজিৎ তার পেছনে। সামনে একটা বাস, মাছের মতো পাশ কাটালেন মনোহর। তারপরে হাওড়া ব্রিজ। লোকেরা থমকে দাঁড়িয়েছে। পাকড়ো পাকড়ো পাকড়ো! একদল পুলিশ দৌড়ে আসছে। আর যাবে কোথায়? হাওড়া ব্রিজের ওদিকেও সামনে পুলিশ। এইবার মনোহর মধ্যিখানে বেড়া জালে আটকা পড়েছে। সুশীলবাবু হাওড়া ব্রিজের ওপরে থাকা পুলিশগুলোর উদ্দেশ্যে হাঁক দিলেন, পাকড়ো, ভাগ না যাবো। সুরজিৎ দেখল একবার মনোহর থমকে দাঁড়ালেন। রবিনবাবু তখন প্রায় তাকে ধরে ফেলেছেন। তারপরই যেন একটা শক। এক লাফে মনোহর রেলিংয়ের ওপরে উঠলেন এবং সঙ্গে সঙ্গে নিচের কালো জলের পানে তাকিয়ে শূন্যে ঝাঁপ দিলেন। সমস্ত ব্যাপারটা বিদ্যুতের মতো ঘটে গেল। কালো অন্ধকার আর কালো জল গ্রাস করে নিল তাকে। জল পুলিশে খবর দিতে সুশীলবাবু রয়ে গেলেন। রবিনবাবু আর সুরজিৎ ফিরে চললেন। সুরজিতের প্রশ্নের উত্তরে রবিনবাবু বলছিলেন, হ্যাঁ, সাধারণ আসামির পালাবার অনুভূতিটাই বড়, কিন্তু আমাদের 1 নম্বর সাধারণ লোক নয়। ওর ওই মস্তিষ্ক কোনো ভালো কাজে দিতে পারলে জগতের হয়তো অনেক উপকার হতো। প্রথমেও আমাকেও ঠকিয়েছিল। ও যখন বুঝলো যে দলের আর কোনো আশা নেই, ও পালিয়ে এলো দোকানে। ও জানতো পুলিশ দোকানে আসবে, কিন্তু ও চাল চাললো। সেইটাই তখন ওর একমাত্র আশা। ও পালালো না, ছদ্মবেশে আমাদের ধাপ্পা দেবে স্থির করলো। তাছাড়া দোকানের অজস্র সোনা হিরে জহরতগুলো আত্মসাৎ করতে হবে, তাতে সময় লাগবে। ধাপ্পা দিয়েও ছিল, কিন্তু গলাটা অতিরিক্ত ভাঙতে গিয়ে আমার মনে সন্দেহ জাগিয়ে দিল। ও, তাই বুঝে আপনার সন্দেহ হয়েছিল? হ্যাঁ, কিন্তু শুধু তাই নয়, ওর বৈশিষ্ট্যও। এরকম একটা ব্যাপার শুধু 1 নম্বরের দ্বারাই সম্ভব। আমি যথেষ্ট দিন ওর কাছে থেকে ওর মনস্তত্ত্ব আয়ত্ত করেছি। কিন্তু 1 নম্বর তো কাঁচা লোক নয়। আপনি ওর পরিচয় আবিষ্কার করলেন কি করে? প্রত্যেক বড় অপরাধীরও একটা বড় ভুল হয় সুরজিৎ বাবু। মনোহরের দোষ, সে পুলিশকে তাচ্ছিল্য করে বোকা ভেবেছিল। শত্রুকে কখনো ছোট ভাবতে নেই।
তাছাড়া পুলিশই দেশের সবচেয়ে বড় অর্গানাইজেশন। আমি 1 নম্বরকে আবিষ্কার করি অত্যন্ত একটা সহজ ব্যাপারে। আপনি খেয়াল করুন, দত্ত দাস অ্যান্ড কোম্পানির দুপাশের 2টো দোকান লুট হয়, অথচ দত্ত দাস কোম্পানিতে হাজার হাজার টাকার কারবার চলছে, সেখানে কিছুই হয় না। ওইটাই আমার মনে সন্দেহ জাগিয়ে তোলে। তদন্ত করতে শুরু করি চুপি চুপি। তারপরে 2 নম্বরের সেই বিলাসপ্রিয়তা, সর্বদা তার বুকের সেই সোনার কারুকাজ করা ঘড়ির চেনটা মনোহরের অংশীদার হরনাথের দিকে আমার দৃষ্টি টানে। আস্তে আস্তে সব বেরিয়ে পড়ে। আপনাকে সাবধান করে দিয়েছিলাম, কারণ এই দলের বিরুদ্ধে পুলিশই ঠিক উপযুক্ত পদক্ষেপ নিতে পারবে। প্রাইভেট লোককে বাঁচানোই পুলিশের কর্তব্য, বিপদ ডাকিয়ে আনা নয়। তবু আপনার বুদ্ধি এবং সাহসকে প্রশংসা করতেই হয়। আরে আপনার তুলনায় আমি তো শিশু রবীনবাবু, আপনার আত্মত্যাগও আশ্চর্য। মনে রাখবেন সুরজিৎ বাবু, অপরাধ শেষ পর্যন্ত লাভজনক হয় না। মানুষের সমষ্টিগত মতবাদ শাস্তি চায়, চায় নীতি। সততাই উন্নতির সবচেয়ে বড় পন্থা, বুঝলেন? এমনি করেই একটা ভয়ঙ্কর দলের পরিসমাপ্তি ঘটল। ব্যক্তিগত লোভ জীবনে শান্তি আনে না। অপরাধ চিরদিনই ঘৃণ্য, মানুষ তা সহ্য করে না। সেইখানেই মনোহরের মতো একটা তীক্ষ্ণ মস্তিষ্কের ভুল হয়েছিল, এবং সেই জন্যই অকালে বুদবুদের মতো তাকে মিলিয়ে যেতে হলো। অবশ্য জল পুলিশ মনোহরের দেহ পায়নি। গঙ্গাগর্ভেই তার চির বিসর্জন হলো কিনা সেটা রহস্যই রয়ে গেল। এতক্ষণ আপনি শুনছিলেন সুকুমার দে সরকারের কাহিনী নিশাচর, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ধনঞ্জয় রায়ের চরিত্রে শান্তম, মনোহরের ভূমিকায় দীপক, সুরজিতের চরিত্রে স্নেহাদ্রি, ইন্সপেক্টর সুশীলের ভূমিকায় শুভদীপ, ব্যাংক ম্যানেজারের চরিত্রে দীপঙ্কর, অনিমার ভূমিকায় মধুরা, মায়ের চরিত্রে রীতি, 3 নম্বরের ভূমিকায় মলয়, মিস্টার দালালের চরিত্রে সৌরভ, হরনাথের ভূমিকায় রথিন, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।